তাকে না ওষুধ খেতে হয়। মুমূর্ষু রোগীকে যেমন হাসপাতালে কিংবা বাড়িতে সুস্থ হতে ওষুধ খেতে হয়, সুস্থ থাকার জন্য প্রায় সবাইকে, আমাদের মতো যারা মধ্য বয়সে পৌঁছেছি তাদের তো বটেই, ওষুধ খেতে হয়। হঠাৎ যদি একদিন সকালে দেখেন বা জানতে পারেন যে যে চেনা ওষুধটা হয়তো 20 বছর ধরে খেয়ে আসছেন সেইটা গুণমানে উত্তীর্ণ হতে পারেনি, গোটা চিকিৎসা ব্যবস্থা এবং ভালো থাকাটার সামনে একটা বড় জিজ্ঞাসার চিহ্ন এসে দাঁড়িয়ে যায়। তার কারণ হচ্ছে যে চোখ বন্ধ করে মানুষ যেরকম ডাক্তারবাবুদের ভরসা করেন, সেই রকম ডাক্তারবাবুরা যে ওষুধটা প্রেসক্রাইব করেন সেইটার ওপরও ভরসা করেন, এবং চিকিৎসার খরচ, ওষুধের খরচ, একটা সংসারের একটা বড় অংশ ওষুধের খরচের পেছনে ব্যয় হয়। ভাবুন তো, এইবার যদি আপনি জানতে পারেন যে 2024 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ এই গত ডিসেম্বর মাসে 113টা ওষুধ এই সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের গুণমানের যে পরীক্ষা হয় তাতে ফেল করেছে, অর্থাৎ যে মানের ওষুধ হওয়ার কথা সেই মানের নয়, আমি আপনি খেয়ে গেছি, কতটা ভয় লাগবে। তারপরে সেই ভয় দ্বিগুণ হবে কি না যখন তার পরের মাসে অর্থাৎ 2025 সালের জানুয়ারিতে জানতে পারেন যে আরও 135টা ওষুধ সেই গুণমানের পরীক্ষায় ফেল করেছেন। আর তারপর যখন জানতে পারেন, আমি বলছি প্রায় আশা ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয় যখন ফেব্রুয়ারি মাসে আপনি জানতে পারেন যে 145টা ওষুধ, অর্থাৎ 3 মাসে 393টা ওষুধ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় গুণমানের যে পরীক্ষা তাতে ফেল করেছে। অর্থাৎ আপনি ওষুধ খেয়েছেন, যে কাজ আপনার পাওয়ার কথা তা পাওয়া সম্ভব না, কারণ ওষুধের সেই গুণমান নেই। আমি প্রথমে প্রতিবেদনটা রাখবো, তারপর এই শহরের দুজন প্রথিতযশা ডাক্তারবাবু আমার সঙ্গে এই স্টুডিওতে আছেন, তাদের কথা শুনবো। প্রথমে প্রতিবেদন। মার্চ 2024 থেকে ফেব্রুয়ারি 2025, গত এক বছরে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ওষুধের গুণমান পরীক্ষায় ফেল করেছে 32% নমুনা। পূর্ব ভারতের এই নমুনাগুলির মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমের নমুনাও রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সুস্থ থাকার জন্য যে ওষুধ আপনি খাচ্ছেন তা আপনাকে অসুস্থ করছে না তো? সম্প্রতি গুণমান যাচাইয়ে অনুত্তীর্ণ হওয়া ওষুধের তালিকা প্রকাশ করেছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো, যে তথ্য সাধারণ মানুষের বুকে কাঁপুনি ধরিয়েছে। এই প্রেক্ষিতে গুণগত মানের পরীক্ষায় অনুত্তীর্ণ ওষুধ ব্যবহার বন্ধ করতে নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। পরীক্ষায় ফেল করা ওষুধ বেচাকেনা করা যাবে না এই বলে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। সিডিএসকোর রিপোর্ট বলছে, গত এক বছরে দেশ জুড়ে র্যান্ডম পরীক্ষায় হয় ডাহা ফেল বা জাল বলে চিহ্নিত হয়েছে মোট 976টি ওষুধ, স্যালাইন, ইঞ্জেকশন এবং ভ্যাকসিন। এর মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে 312টি ওষুধ, শতাংশের হিসেবে যা 31.96। রাজ্যে জাল এবং ভেজাল ওষুধের একটি পীঠস্থান তৈরি হয়েছে। আমরা সরকারি হাসপাতালের সাপ্লাই করা মেডিসিন দেখছি, ওষুধ দেখছি, এমনকি বাজারে যে ওষুধ বিক্রি হচ্ছে সেটাও দেখছি। আমাদের মনে হচ্ছে যে এখানকার যে ব্যবস্থায় এই দুর্নীতিগুলি, জাল এবং ভেজাল ওষুধ ধরা পড়তে পারে, সেই ব্যবস্থার মধ্যে ঘুণ ধরেছে, সেখানে দুর্নীতি বাসা বেঁধেছে। তাই সাধারণ মানুষের জীবন আজ বিপন্ন, স্বাস্থ্য আজ আমাদের সামনে বিপন্ন। এই জাল এবং ভেজাল ওষুধের কারণও একটা, মানুষের অসুস্থতা হওয়ার পেছনে একটা বড় কারণ। সিডিএসকোর রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসে দেশে ফেল করেছে 145টি ওষুধ। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে 23টি। রাজ্য ড্রাগ টেস্টিং ল্যাবে অনুত্তীর্ণ 2টি নমুনা। জানুয়ারি মাসে দেশে ফেল 135টি ওষুধ। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল 24টি। ডিসেম্বরে সারা দেশে 113টি ওষুধ ফেল করে, 17টি ফেল করে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে। সারা দেশে নভেম্বর মাসে ফেল করে 93টি ওষুধ। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে সেই সংখ্যাটি 25। অক্টোবর মাসে সারা দেশে গুণমান পরীক্ষায় ফেল করে 71টি ওষুধ। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করে 20টি। তার মধ্যে কলকাতায় ধরা পড়ে নামী সংস্থার জাল ভিটামিন D3 ট্যাবলেট। গুয়াহাটির কেন্দ্রীয় সরকারি ল্যাবে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন পরীক্ষায় ফেল করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার স্যালাইন। সেপ্টেম্বর মাসে দেশে 64টি ওষুধ ফেল করে, 35টি ফেল করে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে। সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত রাজ্য ড্রাগ টেস্টিং ল্যাবের অবদান 0।
একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে। যে কোনো মানুষ ওষুধ কেনার সময় বা ওষুধ খাওয়ার আগে তাদের মধ্যে এই আতঙ্ক চলতেই থাকবে যে এই ওষুধটা ভেজাল নেই তো, এই ওষুধ খেয়ে আমি মরে যাব না তো। স্বাস্থ্য দপ্তরকে এর পূর্ণ দায় কিন্তু নিতে হবে। মেদিনীপুরের ক্ষেত্রে চিকিৎসকদের ঘাড়ে দায় হচ্ছে চাপাতে চেয়েছিল এবং তাদেরকে বলির পাঠা করতে চেয়েছিল। প্রমাণ হয়ে গেছে যে ওখানকার মৃত্যুতে কিন্তু চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল না। ফলে দায় কিন্তু প্রশাসনকে নিতে হবে। আমরা শেষ দেখেই ছাড়বো এবং উচ্চ পর্যায়ে তদন্ত আবারও চাইছি। অগস্ট মাসে দেশে যেখানে 70টি ওষুধ ফেল করে, কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করে 33টি। দেশে 61টি ওষুধ ফেল করে জুলাই মাসে, 12টি ফেল করে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে। সারা দেশে 52টি ওষুধ ফেল করে জুন মাসে। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে সেই সংখ্যাটা ছিল 33। মে মাসে দেশে অনুত্তীর্ণ ওষুধের সংখ্যা ছিল 55। 22টি নমুনা ফেল করে এই শহরের সেন্ট্রাল ড্রাগ ল্যাবে। এপ্রিল মাসে সারা দেশে 59টি ওষুধ ফেল করে। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করে 34টি। মার্চ মাসে সারা দেশে ফেল করে 58টি ওষুধ। কলকাতার কেন্দ্রীয় ল্যাবে ফেল করে 32টি। মার্চ থেকে অগস্ট পর্যন্ত রাজ্য ড্রাগ টেস্টিং ল্যাবের অবদান ছিল 0। রাজ্য সরকার অত্যন্ত দ্রুততা এবং অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই স্পুরিয়াস ড্রাগগুলোর বিরুদ্ধে অভিযানে নেমেছে এবং এক্ষেত্রে রাজ্য সরকার যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ করছে। সমস্ত স্টেক হোল্ডারকেই রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে এবং কোনো ওষুধ, যে কোনো ওষুধই কিন্তু একটা রোগীর ক্ষেত্রে জীবনদায়ী ওষুধ। কোনো ওষুধের ক্ষেত্রে কোনো রকম সন্দেহ দেখা দিলেই কিন্তু সেটা যে বারকোড স্ক্যান করে যদি দেখা যায় যে সেটা সেই নির্দিষ্ট কোম্পানির নয়, সেক্ষেত্রে রাজ্য সরকারের অত্যন্ত সঠিক নির্দেশিকা যে সেই ব্যাচে সেই ওষুধগুলো ব্যবহার না করার জন্য। স্বাস্থ্য দফতর এক নির্দেশিকায় বলেছে, গুণমান পরীক্ষায় ফেল করা ব্যাচের ওষুধ কোথাও থাকলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। সেন্ট্রাল মেডিকেল স্টোর, যেখান থেকে সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ করা হয়, সেখান থেকেও সরিয়ে ফেলতে হবে এইসব গুণমান পরীক্ষায় অনুত্তীর্ণ ওষুধ। পাশাপাশি রাজ্য ড্রাগ কন্ট্রোলের বক্তব্য, কলকাতার কেন্দ্রীয় ড্রাগ টেস্টিং ল্যাবটি পূর্ব ভারতের সেন্ট্রাল ল্যাব। এখানে 5টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নমুনা পরীক্ষা হয়। কলকাতার ল্যাবে পরীক্ষা হচ্ছে মানেই সব রাজ্যের নমুনা নয়। কোন ওষুধ নেই এই তালিকায়? একেবারে সাধারণ ওষুধ, আমার আপনার অতি চেনা ওষুধ, মানে ধরুন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, নার্ভের ওষুধ, হার্টের ওষুধ, ক্যান্সারের ওষুধ, থ্যালাসেমিয়ার ওষুধ, এমনকি প্যারাসিটামল অবধি এই তালিকায় আছে, যেগুলো গুণমানে উত্তীর্ণ হতে পারেনি। আই রিপিট, 393টা ওষুধ ফেল করেছে। আমি আমার প্রথম বক্তা ডক্টর দীপ্তেন্দ্র সরকারকে ডেকে নেব পোডিয়ামে। একটু যদি বলেন যে ভরসা করার আর জায়গাটা কি রইল? অশুভ সন্ধ্যা বলেই শুরু করাটা সবচেয়ে ভালো। আমি স্বাস্থ্যক্ষেত্রে আছি, ন্যাচারালি স্বাস্থ্যক্ষেত্রের তরফ থেকে কথা বললেও আমি সার্বিকভাবে সমাজের তরফ থেকে কথা বলছি। এর ইম্প্যাক্ট কতটা সুদূর প্রসারী সেটা প্রত্যেকটি দর্শক বন্ধুকে বুঝতে হবে। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা অ্যান্টিবায়োটিক, আমার একটা জ্বর হলো, একটা ইনফেকশন হলো, আমি একটা অ্যান্টিবায়োটিক খেলাম, সাব অপটিমাল ডোজে অ্যান্টিবায়োটিকটা পড়লো, অর্থাৎ আমার ব্যাকটেরিয়া 1 লক্ষ ব্যাকটেরিয়ার মধ্যে 85,000 মারা গেল, 15,000 ব্যাকটেরিয়া বেঁচে রইল এবং তারা ওই পার্টিকুলার অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্ট তৈরি হলো। ফলত যেটা হবে, আপনি ভাবতে পারেন যে আমার বয়স হয়েছে, আমি চলে গেলাম, কিন্তু ওই যে 15,000 মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, এটা কিন্তু আপনার কাশির মাধ্যমে ডাইরেক্টলি আপনার সন্তানের মধ্যে পৌঁছলো, আপনার বয়স্ক বাবা মার মধ্যে পৌঁছলো। এবং আমরা এই মুহূর্তে যখন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে দেখছি, শুধু আর মানে অল ড্রাগস আর রেজিস্ট্যান্ট। 2 নম্বর, তাহলে আপনার অসুখটা আপনার সমাজের, আপনার পরিবারের অসুখ হলো। আপনার অসুখটা পরিবার থেকে বেরিয়ে আপনার পাড়ার অসুখ হলো, অর্থাৎ আমি এখানে বসে কাশছি, আমি যখন কাশছি তখন আপনার মুখের ওপর কাশলাম, অর্থাৎ আমার থেকে চেনটা আপনার মধ্যে ট্রান্সমিটেড হলো। বেসিক জায়গাটা কিন্তু সাব অপটিমাল ডোজেজ। কোভিড আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়েছে, যে এখান থেকে একটা 7 ঘন্টার ফ্লাইটে আপনি লন্ডন পৌঁছতে পারেন। অর্থাৎ এই ইস্যুটা কেবলমাত্র বারুইপুরের একটা ছোট বাড়ির আর ইস্যু রইল না, ওটা লন্ডনের ইস্যু হয়ে গেল। অর্থাৎ গ্লোবাল মাইক্রোবায়াল রেজিস্ট্যান্সটা গড়গড় করে বাড়তে শুরু করলো।
WHO যে স্টেটমেন্টটা দিয়েছে তাতে WHO বলছে যে 1 কোটি মানুষ 2030-এ কেবলমাত্র অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে মারা যাবে, এবং ভারতবর্ষের রেজিস্ট্যান্স রেট এই মুহূর্তে মৃত্যুর হার দেখা যাচ্ছে বছরে প্রায় 3 থেকে 4 লক্ষ লোক ভারতবর্ষে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে মারা যাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে সাবঅপটিমাল ডোজেজ, অর্থাৎ আমি অ্যান্টিবায়োটিকটা ঠিকমতো খাচ্ছি না, যে ওষুধটা খাচ্ছি তার ডোজটা কমপ্লিট নয়। দ্বিতীয়, এর একটা বিরাট ইম্প্যাক্ট সোশ্যালাইজড হেলথ কেয়ারে আছে, অর্থাৎ বলা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের এস্টিমেট হচ্ছে 5 থেকে 10 কোটি মানুষ ভারতবর্ষে প্রত্যেক বছর দরিদ্র সীমার নিচে নেমে যায় হেলথ কেয়ার এক্সপেন্সের জন্যে। এটা হিউজ, এবং এর একটা মূল কারণই হচ্ছে সেই কারণে আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যসাথী ইত্যাদি বিভিন্ন সোশ্যালাইজড হেলথ কেয়ার স্কিম এসছে। এবং তার মধ্যে যদি সাবঅপটিমাল ডোজেজ এবং জাল ওষুধ থাকে তাহলে এই পয়সাটাও কমপ্লিটলি ড্রেনে যাচ্ছে, অর্থাৎ অর্থনীতির দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে আমরা মার খাচ্ছি। আমি ফাইনাল যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা দেখছি শুল্ক যুদ্ধ শুরু হয়েছে আমেরিকার সাথে ইন্ডিয়ার, আমেরিকার সাথে মেক্সিকোর, আমেরিকার সাথে চায়না। দিস ওয়াজ দ্য বেস্ট টাইম ফর ইন্ডিয়া, যাদের ফার্মা ইন্ডাস্ট্রি খুব স্ট্রং, সারা এশিয়ান কান্ট্রিকে দেখানো চায়নার মতো যে আমি কোয়ালিটি প্রোডাক্ট আপনাকে বেচতে পারি, আপনার আমেরিকার উপর নির্ভরশীল হওয়ার দরকার নয়। ঠিক এই সময় যদি দেখা যায় যে ভারতবর্ষে 393টা ওষুধ সাবঅপটিমাল, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির দিক থেকেও ভারতবর্ষ অনেকটা পিছিয়ে যাবে। সুতরাং এই মুহূর্তে শেষ কথা হচ্ছে আমাদের সমাজের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তার জন্যে কেবলমাত্র ব্যাচ ফেরানো নয়, এই ওষুধগুলোকে দায়িত্ব নিয়ে ডিসকার্ড করার প্রসেসটাও ঠিক রাখতে হবে এবং ভবিষ্যতে এই সার্ভিলেন্স চালাতে হবে। যদি না চালানো হয়, সমাজের বিশ্বাস না ফেরে, পরিবারের বিশ্বাস না ফেরে, গ্লোবাল বিশ্বাস না ফেরে, তাহলে ভারতবর্ষ যেই তিমিরে আছে সেই তিমিরেই থেকে যাবে। ভাবতে পারেন ডক্টর সরকার একেবারে পরিষ্কার করে দিলেন যে কতটা বহুমাত্রিক সমস্যা। তার মধ্যে প্রথম মাত্রাটা যদি আমাদের পরিবার হয়, তাহলে তৃতীয় মাত্রাটা আন্তর্জাতিক এবং ভারতের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত। পরিসংখ্যানটা যে লজ্জার এবং শঙ্কার, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি প্রথমেই সবাইকে বলবো যে সত্যি সত্যি আতঙ্কের পরিস্থিতি থাকলেও আতঙ্কিত হয়ে এক্ষুনি আমি কি গিলে ফেলেছি সেই নিয়ে না ভাবতে। কিন্তু পাশাপাশি এই পরিসংখ্যান আমাদের সামনে যথেষ্ট বার্তা দিচ্ছে যে আমাদের ড্রাগ মনিটরিংয়ের সতর্কতা যতটা থাকা দরকার আমরা ততটা করে উঠতে পারিনি। এটা সত্যি খুব চিন্তার, কারণ মানুষ সুখে তো আর ওষুধ খায় না, অসুখেই ওষুধ খায়। এবার অসুখে যে দেহ নতজানু, তার উপর যদি ভেজাল ওষুধ খেয়ে আরও বেশি সমস্যায় পড়তে হয়, তাহলে তো আঁতকে ওঠার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। কাজেই এবং চিকিৎসক হিসাবে আমাদের কাছে সবথেকে যেটা দুঃখবহ এবং ভাবনার, সেটা হচ্ছে আমাদের কাছে অন্যতম অস্ত্র হচ্ছে, মানুষকে ভালো করার ক্ষেত্রে অন্যতম অস্ত্র হচ্ছে ওষুধ। এবং আমি যে ওষুধ মানুষকে দিচ্ছি সেই ওষুধ কাজ তো কম করবে খারাপ ওষুধ থাকলে পরে, ভেজাল ওষুধ থাকলে পরে, পাশাপাশি ওষুধের মধ্যে যে পরিসংখ্যান এসছে এবং যে তথ্যগুলো এসছে সেটা হচ্ছে ওষুধের মধ্যে এমন অনেক ইনগ্রেডিয়েন্ট আছে যে ইনগ্রেডিয়েন্টগুলো মানুষের ক্ষতি করতে পারে। কাজেই একদিকে দাঁড়িয়ে কম কাজ, অর্থাৎ কিনা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে খারাপ দিক হওয়া, অন্যদিকে দাঁড়িয়ে যে চিন্তাটা থেকেই যাচ্ছে যে লক্ষ্যে পৌঁছানোর বদলে যদি নতুন সমস্যার উদ্রেক না করে, কারণ ড্রাগ ইনডিউসড ডিজিজেস অলসো মানুষকে কিন্তু যথেষ্ট ক্ষতি করে। কাজেই এটা বেরিয়ে আসছে সেই উইন্ডো থেকে, সেই জানলা দিয়ে, যেখানে দাঁড়িয়ে আমরা সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছি। ড্রাগ কন্ট্রোলের যে দায়িত্ব পালন করার কথা, সে দায়িত্ব তারা পালন করছেন না। কেন পালন করছেন না সে ব্যাপারে আরেকটু গভীরে গেলে পরে দেখা যাবে ড্রাগ কন্ট্রোলের যে সামগ্রিক বাতাবরণ আমাদের রাজ্যে, এবং খুব পরিষ্কারভাবে বলা দরকার সারা দেশে চালু আছে, সেখানে দাঁড়িয়ে যতটা স্ট্রিনজেন্ট হওয়া দরকার ততটা স্ট্রিনজেন্ট হওয়া যায় না। আমার মনে হয় যেটা আমাদের ভাবা দরকার সেটা হচ্ছে ওষুধ এবং মানুষের অসুখের সময় সুরক্ষা দেওয়াটা কিন্তু দেশের সরকারের কাছে
আভ্যন্তরীণ সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা যতটা গুরুত্ব দিয়ে দেশের সীমানাকে রক্ষা করি, ঠিক ততটাই গুরুত্ব দিয়ে সরকারের উচিত হচ্ছে ওষুধ এবং মানুষের শরীর ঠিক রাখার জন্য, অর্থাৎ চিকিৎসা প্রতিষ্ঠান এবং চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামগুলিকে যাতে গুণমান ঠিকমতো থাকে সেদিকে নজর দেওয়ার ক্ষেত্রে সরকারের আরও বেশি সুনির্দিষ্ট হওয়া দরকার। দেখুন, এরপর এই সেন্ট্রাল এবং অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের সংস্থা এবং তাদের নিয়ে নানা রকম চাপানুতরের একটা প্রতিবেদন আছে, কিন্তু সেটা আপনাদের সামনে এখন আনবো না। তার আগে পরিস্থিতির গুরুত্বটা বোঝাতে এবং কতটা ভয়াবহ সেটা পরিষ্কার করে দিতে আমার তৃতীয় প্রতিবেদন এখান থেকে আমি আপনাদের সামনে রাখবো, যেটা আপনাদের দেখাবে যে একেবারে সাধারণ সর্দি কাশি জ্বর থেকে অ্যালার্জির ওষুধ, রক্ত জমাট বাঁধা ঠেকাতে যে ওষুধ ইঞ্জেকশন ব্যবহার হয়, হৃদরোগ স্নায়ুরোগে যেগুলো রক্ত তরল রাখার জন্য ব্যবহৃত হয়, প্যারাসিটামলের কথা তো আগেই বললাম, প্লেটলেট নিয়ন্ত্রণে রাখার ওষুধ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, অর্থাৎ সাধারণ অসুখ বিসুখে যে অতি চেনা নামগুলো আমি আপনি ব্যবহার করি সেইগুলো আছে এই তালিকায়। ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার এই প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো, যে প্রতিবেদনটা ব্যক্তিগতভাবে আমাকেও চমকে দিয়েছে, ভীত করেছে। গত এক বছরে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকোর গুণমান যাচাইয়ে ফেল করেছে দেশের প্রায় 1000 ওষুধ। তার 32% ফেল করেছে কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবে, সংখ্যার হিসেবে যা 312। গত বছর শুধু সেপ্টেম্বর মাসে 35টি ওষুধ ফেল করে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায়। সবথেকে উদ্বেগের বিষয়, তার মধ্যে রয়েছে সরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা নমুনাও। সিডিএসকো সূত্রে খবর, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে স্টোরে থাকা পালমোসেল ইনজেকশন, যে ইনজেকশন ব্যবহার করা হয় হৃদযন্ত্র এবং ফুসফুসের সমস্যায় চিকিৎসাধীন রোগীদের রক্তচাপ কমাতে। সিডিএসকোর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এনআরএস হাসপাতাল থেকে সংগ্রহ করা ওষুধটি ছিল সান ফার্মার মোড়ক নকল করে বানানো। ভায়ালে লেখা ছিল ব্যাচ নম্বর থেকে ইনজেকশন তৈরির তারিখ এবং এক্সপায়ারি ডেট। পরীক্ষায় ফেল করার কারণ হিসেবে রিপোর্টে লেখা রয়েছে, ভায়ালে ছিল দূষিত পদার্থ, সমস্যা ছিল শুদ্ধতার। ওষুধ প্রস্তুতকারী সংস্থা সান ফার্মার তরফে জানানো হয়েছে, এই ইনজেকশন তাদের তৈরি নয়, এটি স্পিউরিয়াস ড্রাগ বা জাল ওষুধ। ঘটনার তদন্ত হচ্ছে। কিন্তু এরকম ইনজেকশন এনআরএস এর মতো সরকারি হাসপাতালে স্টোরে এলো কি করে? তাহলে কি সরকারি হাসপাতালেও ঢুকে পড়ছে নিম্নমানের বা জাল ওষুধ? ভেজাল ইনজেকশন নবজাতকদের চিকিৎসার জন্য চলে এসেছিল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে, যার পর্দা ফাঁস হয় সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির ড্রাগ ইন্সপেক্টরদের এই নমুনা যাচাইয়ের পরীক্ষার পর। এখানকার যে অথরিটি আছে, প্রশাসক আছে, তারা কোথা থেকে ওষুধ কিনছে? তারা কি বাগরি মার্কেট থেকে ওষুধ কিনছে? তারা কি এটা বিচার করছে না যে কাদের থেকে তারা ওষুধ কিনছে, কোন কোম্পানি ওষুধ দিচ্ছে, সেই ওষুধগুলো জালি বা ভেজাল দেয়া আছে কি নেই? তাহলে তো এটাই হয় যে আবারও সেই মানুষের জীবন নিয়ে একদম ছিনিমিনি খেলা। ফলে দায়টা কার কাছে চাপাবো? সারা পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্যক্ষেত্রে আমরা বলছি যে দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে, সেই প্রাতিষ্ঠানিক চেহারা নেওয়ার মানে কি? এই জাল ওষুধের রমরমা করে দেবার মতো উপযোগী নীতি নেওয়া হয়েছে এখানে। কারা দেখবে? ড্রাগ ইন্সপেক্টরের চাকরি বিক্রি হয় 20 লাখ টাকা 30 লাখ টাকায় আমাদের রাজ্যে। আগে হতো না, এখন হয়। তাদের লক্ষ্য কি থাকবে? তাদের লক্ষ্য থাকবে হচ্ছে যে কোম্পানির থেকে ঘুষ নিয়ে ওই টাকার দ্বিগুণ টাকা, 4 টাকা তোলার। এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই ওষুধটি নজরে আসা মাত্রই তার ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না কার্ডটা ডিটেক্ট করা, তো ওটা নিয়ে আমাদের প্রবলেম হয়েছিল। সেটা জানানো হয়েছিল, ড্রাগ কন্ট্রোল থেকে এসেছিলেন ওনারা ওটার ইনভেস্টিগেশন করেছে এবং সেটার আলাদা করে আর কোনো এক্সট্রা রিপোর্ট কার বা কোথা থেকে হচ্ছে সেইটার কোনো রিপোর্ট আমার কাছে নেই। তো এই পর্যন্তই আর কি। সিডিএসকো সূত্রে খবর, একটি ওষুধ জাল বলে গণ্য করা হবে যদি তা কোনো ওষুধের নাম ব্যবহার করে তৈরি করা হয়, যদি তা অন্য ওষুধের নকল হয় বা অন্য ওষুধের সঙ্গে এতটাই সাদৃশ্যপূর্ণ হয় যাতে প্রতারণার আশঙ্কা থাকে, যদি ওষুধের চরিত্র সম্পর্কে বিবরণে স্পষ্টতার অভাব থাকে, ওষুধের লেভেল বা কন্টেনারে প্রস্তুতকারক হিসেবে এমন কোনো ব্যক্তি বা কোম্পানির নাম থাকে যাদের কোনো অস্তিত্বই নেই, যদি কোনো ওষুধের মধ্যে অন্য ওষুধ ঢোকানো থাকে, তাকে জাল ওষুধ বা স্পিউরিয়াস ড্রাগ বলে চিহ্নিত করা হবে।
এই জাল ওষুধ নিয়েও চিন্তা বাড়িয়েছে সিডিএসকোর রিপোর্ট, কারণ গত 1 বছরে কলকাতায় ধরা পড়েছে অসংখ্য জাল ওষুধ। সিডিএসকো সূত্রে খবর, গত বছর নভেম্বরে কলকাতায় ধরা পড়ে নামী সংস্থার ব্র্যান্ড এবং ব্যাচ নম্বর জাল করে তৈরি কোলেস্টেরলের ওষুধ। অক্টোবরে ধরা পড়ে নামী সংস্থার জাল ভিটামিন D3 ট্যাবলেট। সেপ্টেম্বরে ধরা পড়ে জাল অ্যান্টিবায়োটিক প্যান্টোপ্রাজোল ডি, প্যারাসিটামল। জুন মাসে কলকাতা থেকে ধরা পড়ে নকল অ্যান্টিবায়োটিক ইনহেলার কাফ সিরাপ। মার্চ মাসে কলকাতা থেকে বাজেয়াপ্ত হয় সান ফার্মা এবং গ্লেনমার্কের নাম জাল করে বানানো স্নায়ু এবং হৃদরোগের ওষুধ। এই রিপোর্ট সামনে আসার পর চিন্তিত চিকিৎসক মহল। আমি নিশ্চিত এ ব্যাপারে রাজ্য স্বাস্থ্য দপ্তর তদন্ত করছে, কোনো কোম্পানির নাম বলাটা ঠিক হবে না, সেই তদন্তের রিপোর্টটা আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই জাল ওষুধের ব্যাপারে অত্যন্ত সঠিক এবং কড়া পদক্ষেপ গ্রহণ করছেন এবং আগামী দিনেও গ্রহণ করবেন, যাতে সারা পশ্চিমবঙ্গবাসীর স্বাস্থ্য সুরক্ষিত থাকে। আপনি কি উচ্চ রক্তচাপের রোগী? বেশ কিছুদিন ধরে টেলমা AM40 খেয়েও লাভ হচ্ছে না? তাহলে একবার ওষুধের ব্যাচ নম্বর এবং QR কোড স্ক্যান করে দেখুন, কারণ ওষুধ প্রস্তুতকারী সংস্থা রাজ্যের ডিরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোলকে জানিয়েছে তাদের ব্যাচ নম্বর QR কোড ব্যবহার করা টেলমা AM40 ওষুধটি জাল। আমতার জাল ওষুধ কাণ্ডে তদন্তে নেমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার এই ওষুধটিকে জাল ঘোষণা করে সতর্ক করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোলও। জারি করা হয়েছে নির্দেশিকা। গত 21শে ফেব্রুয়ারি হাওড়ার আমতায় জাল ওষুধ চক্রের পর্দা ফাঁস হয়। মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গুদামে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রায় 17 লক্ষ টাকার জাল ওষুধ। সংস্থার মালিক বাবলু মান্নাকে গ্রেপ্তার করা হয়। সংস্থার গুদাম থেকে উদ্ধার হওয়া জাল ওষুধের মধ্যে বেশিরভাগই ছিল প্রেশারের মতো অসুখের, তার মধ্যে একটি টেলমা AM40। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, ওষুধটি সম্পর্কে প্রস্তুতকারী সংস্থাকে চিঠি লিখে জানতে চাওয়া হয় মূল ওষুধের কোন কোন অংশ নকল করা হয়েছে। ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসের তরফে রাজ্যের ডিরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোলকে জানানো হয়েছে যে ওষুধটি জাল করা হয়েছে তার ব্যাচ নম্বর 05240367। এই ব্যাচ নম্বরের সঙ্গে আসল ওষুধের ব্যাচ নম্বরের সম্পূর্ণ মিল রয়েছে, অর্থাৎ ব্যাচ নম্বর জাল করা হয়েছে। ব্যাচ নম্বর মিলে গেলেও QR কোড স্ক্যান করলে গরমিল ধরা পড়ছে। ওষুধ প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে QR কোড স্ক্যান করলে দেখা যাচ্ছে কুড নট ভেরিফাইড। অ্যালুমিনিয়ামের ফয়েলে ওষুধের যে নাম লেখা রয়েছে সেখানে বানান ভুল রয়েছে। কেন ওষুধটি জাল তার কারণ হিসেবে বলা হয়েছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া অনুযায়ী গুণগত মানে উত্তীর্ণ নয়। যেটা আমার বড় জিজ্ঞাস্য সেটা হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বিরাট বড় জায়গা, এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে থেকেই যাচ্ছে। এটা দরকার, সেটা হচ্ছে একটু রুট কজ অ্যানালিসিস করতে হবে যে তদন্ত করে কেন টেলমা এম জাল হলো বা কারা করলো তাদের দ্রুত কিন্তু ধরতে হবে এবং তাদের এটা বের করতে হবে যে কিভাবে একটা QR কোড পর্যন্ত জাল হয়ে গেল। এই নিয়ে দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের দোষারোপ চলছে। রাজ্য সরকারের মন্ত্রী বলছেন যে এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, যেখানে হচ্ছে যে ড্রাগ কন্ট্রোলারের ওয়েবসাইটে পরিষ্কার লেখা আছে যে এই বিষয়গুলো দেখার বিষয় প্রাথমিকভাবে রাজ্য সরকারের। সেই দেখভালের ন্যূনতমটুকু না হওয়ার জন্যে আজকে তিন ভাগের 1 ভাগ কেন, যে আজকে সম্পূর্ণ 100% যদি জাল ওষুধ সারা ভারতবর্ষে পশ্চিমবাংলা থেকেই সরবরাহ হয়, তাতেও কোনো আশ্চর্যের কোনো কারণ নেই। প্রস্তুতকারী সংস্থার উত্তর পাওয়ার পরই রাজ্যের ডিরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোলের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছে প্রত্যেকটি সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ, ওষুধটি হাসপাতালে স্টোরে আসার পর যেন QR কোড স্ক্যান করে দেখা হয়। কোনো গরমিল না পেলে তা জনসাধারণকে দেওয়া যাবে। কুড নট ভেরিফাইড দেখালে বুঝতে হবে ওষুধটি জাল। হোলসেল ও রিটেলারদের উদ্দেশ্যে বলা হয়েছে সাপ্লাই চেইন থেকে এই নির্দিষ্ট ব্যাচের ওষুধ যেন QR কোড স্ক্যান করেই তবেই বিক্রি করা হয়। সরকারকে ভীষণভাবে স্ট্রিক্ট হতে হবে। র্যান্ডম স্যাম্পলিং ওষুধের দোকান থেকে করা, কোথার থেকে এই প্রোডাক্টগুলো আসছে সেইগুলোকে দেখা। কারণটা হচ্ছে যে শুধু মানুষের স্বার্থে নয়, আমরাও তো ওষুধ খাচ্ছি। আমাদের এই বয়সে আমাকে অন্ততপক্ষে দিনে 7-8টা ওষুধ খেতে হয়। তো আমি যে ওষুধটা খাচ্ছি সেটাই বা যে অরিজিনাল কিনা তারও তো কোনো গ্যারেন্টি নেই। আর ওটা এতটাই ওরা সিমিলার করে দিচ্ছে যে ওটা বোঝাও মুশকিল হয়ে যাচ্ছে। তো সেই জন্য ওষুধের দোকানকে স্ট্রিক্ট হতে হবে, সরকারকে স্ট্রিক্ট হতে হবে, র্যান্ডম স্যাম্পলিং করতে হবে, করে দেখতে হবে যে ড্রাগ কন্ট্রোলের যে কোয়ালিটি কন্ট্রোল যাতে খুব আরও বেশি স্ট্রিক্ট হয়। নট অফ স্ট্যান্ডার্ড আমি ধরুন একটা অ্যান্টিবায়োটিক দিলাম, এটা স্ট্যান্ডার্ড অ্যান্টিবায়োটিক নয়, তো তখন তো আমার কাজ করবে না, তো তখন রেজিস্ট্যান্ট হয়ে যাবে, যে আমার ইনফেকশন বেড়ে যাবে, তখন ওটা
মৃত্যুও ঘটতে পারে। আবার জাল ওষুধে যেটা, সেটাতে নিশ্চয়ই কেউ জাল ওষুধে বিষ দেবে না, কিন্তু হয়তো একটু এমন একটা পাউডার দেবে যার কোনো এফেক্টই নেই কিছু। তো সেটা হচ্ছে আরেকটা ব্যাপার, যে কোনো এফেক্টই হবে না। তো বোথ বিলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিংবা জালি ওষুধ ক্যান বি ডেঞ্জারাস ফর দ্য হেলথ সিস্টেম। আর আমরা যারা বাচ্চাদেরকে নিয়ে হ্যান্ডেল করি তাদের আরও বেশি ভয়। কারণটা হচ্ছে যে দেখুন, বাচ্চাদের ওষুধ এমনি বাচ্চাদের ওষুধ কাজ করতে সবাই, ইমিউন সিস্টেমটা তো স্ট্রং নয়। তারপরে ধরুন আমরা একটা ওষুধ খাওয়ালাম, কখনো কখনো দেখা যায় যে তার 25 to 30% বা 40% ওষুধ অ্যাবজর্পশন হলো, কারণ ফেলে দিচ্ছে। সেটাও যদি খারাপ থাকে তাহলে কি করে ওষুধটা কাজ করবে? কিন্তু আলটিমেটলি পেশেন্টস ফ্যামিলি তো তা বুঝবে না। পেশেন্টস ফ্যামিলি বুঝবে যে ডাক্তারবাবুর ওষুধে কাজ হচ্ছে না, ডাক্তারবাবুর ওষুধে কাজ হয় না এখন, অথবা বাচ্চাটা খারাপ হয়ে গেল, আমাদের উপরে ব্লেমটা আসবে। কিন্তু কি করে তাদেরকে বোঝাবো যে ওষুধটা তোমার খারাপ ছিল? তো এই যে প্রবলেমটা, এটা ভীষণ বড় প্রবলেম। সরকারকে ভীষণভাবে স্ট্রিক্ট হতে হবে। আর কোয়ালিটি কন্ট্রোল সমস্ত জায়গাতেই, আমি বলছিলাম না, আমি যেটা এক্সাম্পল আপনাকে দিলাম যে পাসপোর্টের ব্যাপারটা, তো সব জায়গাতেই এই জালি সিস্টেমটা, টাকা নোট জালির থেকে শুরু করে, পাসপোর্ট জালির থেকে শুরু করে, ওষুধ জালির থেকে, হ্যাঁ কোনো একটা ব্র্যান্ডের জুতো জালি হলো সেটা তো মেনে নেওয়া যায়, কিন্তু যেখানে জীবনের ব্যাপার সেইখানে যদি কেউ সেই জালি ব্যবসা করে তাদের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। দুটোভাবে যদি আমরা এটাকে দেখি, যে একটা ওষুধ যখন ইনফিরিয়ার কোয়ালিটির হচ্ছে, আর একটা ওষুধ যখন ম্যালিফিক হচ্ছে, মানে ওষুধটার মধ্যে এমন কন্টেন্ট আছে যেটা অ্যাকচুয়ালি মানে তার কাজটা তো করছেই না, উল্টো দিকের কাজ করছে, শরীর খারাপ করাচ্ছে। সো ইনফিরিয়ার কোয়ালিটির ওষুধ মানে অনেক সময় এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, বা অনেক সময় ওষুধে সেই মেটেরিয়ালটা যেটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বলি আমরা, একটা ওষুধে সাধারণত দুটো জিনিস থাকে, একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আর একটা কিছু বেস মেটেরিয়াল। সেই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা কম আছে, সেগুলোতে ওষুধগুলো কম কাজ করে মানে আপনি যে ব্লাড প্রেশারের পয়েন্টটা দিয়ে আরম্ভ করলেন, ব্লাড প্রেশার আপনার কমছে না, আপনার পারসিস্টেন্টলি 170/90 থাকছে, আপনি 4টে ওষুধ খাচ্ছেন তাও ব্লাড প্রেশার কমছে না, এইটা একটা ব্যাপার। এবং এর ক্ষতি হচ্ছে যে ব্লাড প্রেশারের চিকিৎসা না করলে আপনার যে ক্ষতিগুলো হওয়ার কথা, যে আপনার কিডনি খারাপ হয়ে যাওয়ার কথা, আপনার মাথায় স্ট্রোক হওয়ার কথা, আপনার হার্ট অ্যাটাক হওয়ার কথা, ইত্যাদি ইত্যাদি, সেই ধরনের ক্ষতিগুলো হবে, যেটা আপনার পুয়ার ট্রিটমেন্টের জন্য হলো। আরেকটা হচ্ছে যে ওষুধের মধ্যে ইনগ্রিডিয়েন্ট তো নেই, এমন স্পুরিয়াস মেটেরিয়াল আছে যেগুলো আবার আপনার শরীরের জন্য হানিকারক, মানে নট অনলি আপনার অসুখটা সারলো না, উল্টে আপনার অ্যাডিশনাল সমস্যা হয়ে গেল। এগুলো হচ্ছে খুব আনকন্ট্রোলড বিভিন্ন কোম্পানি, যারা একদম স্পুরিয়াস কোম্পানি, তারা যখন ওষুধ বিক্রি করে একটা ওই ফয়েলের মধ্যে দিয়ে ওষুধ যখন সাপ্লাই হয়ে যায়, এইগুলো আরেক ধরনের ঝামেলা। মানে ধরুন এমন একটা কন্টামিনেন্ট মিশিয়েছে যার মধ্যে হয়তো হেভি মেটাল আছে, এমন একটা চকি মেটেরিয়াল হয়তো মিশিয়ে দিয়েছে যেটা অ্যাবজর্ব করাটাই সমস্যা আপনার শরীরের পক্ষে। এবং আলটিমেটলি আপনার এই পুরো কনজামশনটা ট্যাকেল করবে লিভার আর কিডনি। সো এর ইম্প্যাক্টটা আইদার আপনার লিভারের ওপরে পড়বে আর আপনার কিডনির ওপর পড়বে। এবং এখান থেকে যদি শরীরে টক্সিন বা হেভি মেটালের একটা কন্টিনিউয়াস এক্সপোজার হয়, তাহলে আপনার বোন ম্যারোর ওপরও তার ইম্প্যাক্ট হবে, আপনার ব্রেনের ওপরও তার ইম্প্যাক্ট হবে। এগুলো মানে ট্যাঞ্জিবল ইম্প্যাক্ট আর কি। আপনার মেমারি, ধৈর্য, এগুলো হঠাৎ কমতে আরম্ভ করবে। আপনার বোন ম্যারোতে দেখবেন হঠাৎ WBC কমে যাচ্ছে, প্লেটলেট কমে যাচ্ছে, যার অ্যাপারেন্টলি আর কোনো কারণ আপনি পাচ্ছেন না। আমি বলছি ডক্টর সরকার, কীরকম একটা অবিশ্বাসের বাতাবরণ, যে যিনি রোগী তিনি ভাবছেন যে ডাক্তারবাবুর ওষুধে কাজ হচ্ছে না,
আর ডাক্তারবাবু ভাবছেন রোগী ওষুধ খাচ্ছে না, কিন্তু আসল সমস্যাটা অনেক গভীরে, যেটা আমি বলছি যে এই ধরনের ধরুন এই আমি কোম্পানিটার নাম বলছি না, তার কিউআর কোড স্ক্যান করে তারা মিলিয়ে দেখছে যে তাদের প্রোডাকশন অ্যামাউন্ট তার থেকে সেল বেশি হচ্ছে। তার মানে আমি বলছি যে এই যে জায়গাটা সাধারণ মানুষের ধরার কি সাজেস্ট করবেন সাধারণ মানুষকে? একটা তো উনি বলছেন যে এটা তো মানে বড় জায়গা থেকে, এছাড়া না। প্রথম কথা হচ্ছে দেখুন, আমরা কাউকেই ট্রাস্ট করতে পারছি না। খুব নামি দামি ব্র্যান্ডের ওষুধ দেখা যাচ্ছে তাদের সাব অপটিমাল। তো আমি বড়জোর এটা দেখতে পারি এক্স ব্র্যান্ড, যাকে আমি ছোটবেলা থেকে নাম শুনেছি, কিন্তু আমি দেখছি এক্স ব্র্যান্ডেরও সাব অপটিমাল রয়েছে। এবার আমাদের না অ্যাকচুয়ালি চেনটা বুঝতে হবে যে কিভাবে চলে। প্রথমে একটা ওষুধ আসার পরে সেটা সিডিএসসিও তাকে লাইসেন্স দেয়, একদম দেওয়ার পরে সেটা 3টে ক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড হয়, একটা কর্পোরেট ক্ষেত্রে, একটা সরকারি ক্ষেত্রে, একটা ফ্রি মার্কেটে। একদম সরকারি ক্ষেত্রে যেটা আছে, সরকারি ক্ষেত্রে প্রত্যেকটি হসপিটালেই একটা ফার্মাকোভিজিলেন্স কমিটি আছে, যাদের দায় হচ্ছে এটা দেখা। কিন্তু এক্ষেত্রে অসুবিধে হচ্ছে মূলত, যেমন পিজির যে ফার্মাকোভিজিলেন্স কমিটি আমি আছি, কিন্তু মূলত দেখা কোনো অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হয়েছে কিনা। আমার জ্বরটা 3 দিনের জায়গায় 7 দিনে কমলো, এটার থেকে এটা তো কনক্লুড করা সম্ভব নয় যে এই ওষুধটা খারাপ। তাহলে এইখানে প্রবলেম হলো। সেম প্রবলেম কর্পোরেটে হলো, কিন্তু তবুও সেখানে একটা সার্ভিলেন্স সিস্টেম আছে। ফ্রি মার্কেটে দেয়ার ইজ নো সার্ভিলেন্স সিস্টেম। যেভাবে সিডিএসসিও স্যাম্পলিং করে, বা ধরুন পশ্চিমবাংলায় যেভাবে স্যাম্পলিং হয়, ধরুন একটা ওষুধ কেনা হলো, যেরকম স্যালাইন, যেসব প্রশ্ন আসছিল, কেনার পরে তারপরে একটা সার্ভিলেন্স চলে। কি করে, একটা স্যাম্পল তুলে নেওয়া হয়। ধরুন একটা 10টা বোতল থেকে আমি একটা বোতল তুলে নিলাম। যারা এই ফেক জিনিসগুলো চালায়, দে আর ভেরি স্মার্ট পিপল। ওরা জানে যে আপনি স্যাম্পলটা তুলবেন, এক্ষেত্রে আচমকাই একটা সার্ভে হয়েছে বলে এরম বেরিয়ে এসছে। কিন্তু যদি ওরা জানে যে আমার অমুক অমুক দিনের একটা প্যাটার্ন আছে যখন তোলা হবে, আপনি কি এইরকম বিরাট বড় একটা জিনিসের নিচে নেমে গিয়ে কোণা থেকে তুলবেন? ন্যাচারালি ইট ইজ এ ডেলি জব। সে এখান থেকে একটা, ওখান থেকে একটা, ওখান থেকে একটা তুলে স্যাম্পল করছে, এবং তারা বারে বারে পাস করে যাচ্ছে। আপনি অন ডকুমেন্টস তাকে কোনোদিনই দেখাতে পারবেন না। সুতরাং এক্ষেত্রে আমার মনে হয়েছে যে একদম ফ্যাক্টরি লেভেলে সার্ভিলেন্স, মানে উৎসটাকে সার্ভিলেন্সে আনাটাই মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য মার্কেট। কারণ মার্কেটে প্রচুর জিনিস চলে যাবে, কিন্তু আপনি যাকে পাসপোর্ট দিচ্ছেন সেই ফ্যাক্টরিকে রেগুলার বেসিসে সার্ভিলেন্স করলে, যেরকম একটা ভালো মডেল তো পশ্চিমবঙ্গে কাজ করেছে, লোকে মদ খেয়ে আর গাড়ি চালায় না, ভয়ে থাকে এই মোড়ের মাথায় তাকে ধরবে। এই সিস্টেম যদি স্ট্রঙ্গার সার্ভিলেন্স না করা হয়, এটা থামানো সম্ভব নয়। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখেছি, ধরুন আপনি আজকে এক্স ওষুধকে এখানে বললেন এটা খারাপ, কোম্পানি উইথড্র করে নিল, নিয়ে সেইটা নিয়ে গিয়ে যে কোয়েম্বাটোরে দিয়ে দিল না, এর তো কোনো প্রমাণ নেই আপনার কাছে। এবার এইটাকে যখন ফেলা হবে, সেই ফেলা সার্ভিলেন্সটাও কর্তৃপক্ষর দায়, যে ঠিকমতোভাবে ইনসালিনেশন করে এটাকে ডিসপোজ করা হলো কিনা সেটারও সার্টিফিকেট দরকার। না হলে এদিকের ওষুধ ওদিকে যাবে, ওদিকের ওষুধ এদিকে যাবে। আমি বলছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওষুধটা অন্য রাজ্যে ব্যান হয়েছিল, এখানে তারপরে চলেছে। হ্যাঁ নিশ্চয়ই। প্রথম বক্তব্য হচ্ছে যে ডাক্তারবাবুর থেকে একটু অর্থগোনাল একটা জিনিস বলি, আমি উল্টো বলবো না, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন এবং সার্ভে বলে একটা বিষয় আছে, তাতে অত্যন্ত সাকসেসফুলি অত্যন্ত কম স্যাম্পল নিয়ে একেবারেই ধরা যাবে। অর্থাৎ ডক্টর কুণাল সরকার যেটা বললেন, রাষ্ট্র ব্যবস্থা যদি ওষুধ বা অন্যান্য বিষয় থেকে টাকাটা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলে না নেয়, যারাই কিনা কোনো রাজ্য বা দেশের শাসক, সেক্ষেত্রে অত্যন্ত সহজে, অত্যন্ত কম খরচে, অত্যন্ত কম সময়ে স্ট্যাটিস্টিক্যাল ডিজাইনের মাধ্যমে এরা প্রতিটি মুহূর্তে ধরা পড়বে, কোনো অতিরিক্ত পরিশ্রম করতে হবে না। অর্থাৎ ডাক্তারবাবু যেটা পরে বলেছেন সেইটা একেবারে একমত, যে রাষ্ট্রের সার্ভিলিয়েন্স নেই। এবার নেই মানে তারা কি ভুল করছেন, তাদের মেথোডোলজি নেই? না, মেথোডোলজি আছে, একেবারে পরিষ্কার মেথোডোলজি আছে স্ট্যাটিস্টিক্যাল ডিজাইনের মাধ্যমে। প্রশান্ত চন্দ্র মহলানবিশ থেকে আরসি বোস, আজ থেকে
50-60 বছর আগে একেবারে দেখিয়ে গেছেন ধরা যায়। কিন্তু রাষ্ট্রের যে ব্যবস্থা, তারা তো আর প্রশান্ত চন্দ্র মৌলভী বিষয়ের কথা শুনবেন না। তিনি সেই দ্বিতীয় একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছেন। এখন যারা রাষ্ট্র শাসন করছেন তারা ওই ইলেকটোরাল বন্ডের টাকা নেওয়াটাই মূল সমস্যা। ওটার বাইরে রাষ্ট্র ব্যবস্থা যখন বেরোবে তখন অত্যন্ত সহজে এটা সামলানো যাবে। আমি আসবো বিশ্বনাথ, কিন্তু তার আগে আরেকটা প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, যে প্রতিবেদনটা নিঃসন্দেহে তার একটা রাজনৈতিক বিতর্ক উস্কে দিতে পারে। তার কারণ এই স্যাম্পল যেগুলো ফেল করেছে তার ভেতরে স্টেটের 66টা রয়েছে। ডিসেম্বরে ফেল করলো 17টা, জানুয়ারিতে ফেল করলো 24টা, ফেব্রুয়ারিতে 25টা, যোগ করলে কি দাঁড়াচ্ছে 66টা। এর ভেতর দুটো ওষুধ আছে যেটা 64টা ফেল করলো কিন্তু কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে, আর রাজ্য মাত্র দুটো ধরতে পারলো। নিঃসন্দেহে স্টেট ড্রাগ কন্ট্রোল কতটা সতর্ক, কতটা তাদের নজরদারি চলছে, এ নিয়ে আরও একবার প্রশ্ন সামনে আসছে। আমি এই প্রতিবেদনটা দেখিয়ে এই আলোচনা আরও বিস্তৃত, কারণ আবার বলছি যে আমার আপনার জীবনের সঙ্গে যুক্ত। দেখুন পরের প্রতিবেদন। গত 3 মাসে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় দেশে ফেল করেছে 393টি ওষুধ, তার মধ্যে বাংলায় ফেল করেছে 66টি ওষুধ। সিডিএসকোর রিপোর্টে স্পষ্ট, দেশের অন্যান্য রাজ্যগুলির মতো বাংলার ওষুধের বাজারেও দেদার বিক্রি হচ্ছে জাল ও নিম্নমানের ওষুধ। প্রত্যেকটি ওষুধের প্রত্যেকটি জেনারিক নেমের এগেনস্টে যেসব ব্র্যান্ড মার্কেটে চলছে তাদের প্রত্যেকটি ব্যাচের যেভাবে রেগুলারলি গুণমান পরীক্ষা করা হয় তার কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে নেই। তার ফলে এত যে ভেজাল ওষুধ কিংবা নিম্নমানের ওষুধ যে মার্কেটে ছড়িয়ে গেছে তার তো এফেক্ট পড়বেই। ড্রাগ কন্ট্রোলারদের ল্যাব টেস্টিং যে ফেসিলিটিগুলো সেগুলো আরও বাড়াতে হবে এবং রেগুলারলি চেক করতে হবে, এবং তারপরে যারা এই গুণমানে পাস করতে পারবেন না তাদের কঠোর শাস্তি দিতে হবে। সিডিএসকোর রিপোর্টে বলা হয়েছে, গত 3 মাসে এ রাজ্যে বিক্রি হওয়া 66টি ওষুধ গুণগত মান পরীক্ষায় পাশ করতে পারেনি। তার মধ্যে ডিসেম্বরে 17, জানুয়ারিতে 24, ফেব্রুয়ারিতে 25টি ওষুধ ড্রাগ টেস্টে ফেল করেছে। সূত্রের খবর, রাজ্যে 3 মাসে ফেল করা 66টি ওষুধের মধ্যে রাজ্য সরকারের স্টেট ড্রাগ টেস্টিং ল্যাব মাত্র 2টি ওষুধকে গুণগত মানে অনুত্তীর্ণ বলে রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্রকে। বাংলার বুকে ফেল করা বাকি 64টি ওষুধই পরীক্ষা হয়েছে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে। কিন্তু সেন্ট্রাল ড্রাগ ল্যাব পারলে রাজ্যের ল্যাব কেন পারছে না? কেন্দ্রীয় সরকারের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি যে স্যাম্পল সার্ভে তারা করেছিল, টেস্টিং হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে ওই 66টা স্যাম্পলের মধ্যে ওষুধের মধ্যে 64টাই ফেল, অথচ রাজ্য সরকার এখানে পাস করে যাচ্ছে। এই যে একটা চূড়ান্ত ম্যানিপুলেশন চলছে তার পরিণতিতে কিন্তু এখানে রাজ্য সরকারের যে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিগুলোকে অকেজো করে রাখা হচ্ছে এবং যতটুকু রিপোর্ট হচ্ছে সেগুলোকে ম্যানিপুলেট করে দেখানো হচ্ছে। অত্যন্ত নিম্নমানের এবং জাল ওষুধ এইভাবে মানুষের শরীরে মানুষের অজান্তে কিন্তু প্রয়োগ হয়ে যাচ্ছে। ওষুধ খেলে যেমন আমাদের রোগ সারে, তেমনি ওষুধের কোনো রোগ আছে কিনা তা ধরা পড়ে টেস্টিং ল্যাবে। এই গুরুত্বপূর্ণ পরীক্ষা হয় যে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবে, সেই ল্যাবের কি অবস্থা? সিডিএসও যে এই 64টা ড্রাগকে বাতিল করেছে তাদের পারফরমেন্সের নজরদারি কে করবে? স্টেট ড্রাগ ল্যাব তারা তাদের কাজটা সঠিক সময় সঠিকভাবেই করছে। তারা যে ওষুধকে গুণগত মান বিচার করে যা রিপোর্ট পাচ্ছেন সেই রিপোর্টটাই তারা দিচ্ছেন। এবার সেই রিপোর্টটা অন্য কোনো ল্যাবের সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। নিয়মটা হচ্ছে হেলথ ইজ এ স্টেট সাবজেক্ট। সেক্ষেত্রে আমার স্টেট ল্যাব যে রিপোর্টটা দিচ্ছে সেটাই কিন্তু রাজ্য সরকার গ্রহণ করবেন, সেটাই কিন্তু নিয়ম এবং সেটাই করা হচ্ছে। গত 10 জানুয়ারি ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানেই আমরা দেখিয়েছিলাম রাজ্যের সেই পরীক্ষাগারের বেহাল পরিকাঠামোর ছবি। ভগ্নপ্রায়, কোথাও ফাটল, কোথাও চাঙড় খসে পড়ার মতন অবস্থা। টিমটিমে আলোর মধ্যে চলছে ওষুধের গুণমান যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ। পর্যাপ্ত সংখ্যক কর্মীও নেই। স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবের এই হাল হলে জাল বা নিম্নমানের ওষুধের রমরমা কি আদৌ ঠেকানো সম্ভব? সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। ধরে নাও আজকের দিনে যদি ডাকাতির কোনো লাইসেন্স থাকতো, যদি জিএসটি দিলে পকেটমারিটা বৈধ হয়ে যেত, তাহলে মোটামুটি আমরা একটা ভ্যালিডেটেড পকেটমারি এবং ডাকাতি করছি আজকের দিনে। ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সায়েন্টিফিক বেসিসটা প্রশ্নের মুখে, তার এথিক্যাল বেসিসটা প্রশ্নের মুখে, এবং গভর্নমেন্টকে যারা দুহাত ভরে ট্যাক্স দিচ্ছে এবং যারা ট্যাক্সের আড়ালে ওই কয়েক বছর বাদে বাদে ঝুড়ি ভরে ভরে পয়সা নামে বেনামে ইলেকটোরাল বন্ড করে গভর্নমেন্টের হাতে দিচ্ছে, গভর্নমেন্ট সেই ডাইরেক্ট ট্যাক্সেশন
এবং ইনডাইরেক্ট যে পারিতোষিকগুলো তাদের পকেটে পার্টিতে এসে পৌঁছচ্ছে, সরকারের কোষাগারে এসে পৌঁছচ্ছে, এই দুটো জিনিসের জন্য গভর্নমেন্ট চোখ বুঝে দিন দুপুরে এই লাইসেন্স ডাকাতিটা হতে দিচ্ছে। কেন? প্রথমত চিন্তা করে দেখো যে আজকের দিনে তোমরা যারা ভারতবর্ষের বাইরে দুপা রেখেছো, সাউথ এশিয়ায় হতে পারে, ইউরোপে হতে পারে, আমেরিকায় হতে পারে, যারা কিনা আমরা তো নিজেদের বলছি যে আমরা আজকে সেই একটা আদিম হিংস্র জঙ্গলি পরিবেশে আর নেই, আমরা সভ্য হচ্ছি। আমাদের মধ্যে যে একটা কলোনিয়াল অরাজকতা বর্বরতা ছিল, সেই কলোনিয়াল অরাজকতার দিকে আমরা একেবারে বিভিন্ন রকম মন্ত্র উচ্চারণ করতে করতে সভ্যতার জার্নিতে তত্তর করে এগিয়ে যাচ্ছি। তাই যদি হবে তাহলে প্রথম কথা হচ্ছে একটা ওষুধকে কেন 100টা কোম্পানি তৈরি করবে? তাই যদি হবে তাহলে এক পাড়ায় কেন সারি দিয়ে 150-200টা ওষুধের দোকান থাকবে? তাই যদি হবে তাহলে কেন একটা ওষুধের 72 রকম প্রাইস রেঞ্জ থাকবে? তাই যদি হবে তাহলে কি করে একটা পার্টিকুলার ওষুধের ওপর 80%-এর ওপর ডিসকাউন্ট সম্ভব হয়? কেন এগুলো আমরা করতে দিচ্ছি? আমরা এগুলো করতে দিচ্ছি আজকে আরো সহজ করে বলতে গেলে, যদি বুঝতে চান, যখন ছেলেটার জ্বর হবে, যখন বৃদ্ধ বাবা মাকে তার হার্টের চিকিৎসা, ব্রেনের চিকিৎসার জন্য ব্লাড প্রেশার কমানোর ওষুধ কিনতে হবে, যখন আমরা কোনো সরকারি হাসপাতালে বা বেসরকারি হাসপাতালে আত্মীয় স্বজনকে ভর্তি করে লম্বা একটা প্রেসক্রিপশন নিয়ে ওই 150 খানার মধ্যে 149 নম্বর ওষুধের দোকানে গিয়ে ফর্দটা পেশ করব, আমাকে আইভি অ্যান্টিবায়োটিক দিন, আমাকে অমুক মলমটা দিন, আমাকে অ্যান্টি হাইপারটেনসিভটা দিন, সেই দিন আপনাকে এই সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে যে আমরা কি করে একটা স্টেট স্পন্সার্ড জালিয়াতির মধ্যে আমরা আছি। বিশ্বনাথ, আপনার মনে থাকবে যে 10ই জানুয়ারি আমরা দেখিয়েছিলাম যে রাজ্যের টেস্টিং ল্যাবের কি অবস্থা, ছাদ ভেঙে পড়ছে, ধুলোর আস্তরণ। আমি বলছি এই পরিকাঠামো যদি মানুষের স্বার্থে একেবারে নিখুঁত না করা যায়, এই অনিশ্চয়তার মধ্যে মানুষকে বাঁচতে হবে, 11 কোটি পশ্চিমবঙ্গের মানুষকে। দেখুন সুমনদা, শুভময় সাপ্লাই সাইড থেকে মানে সরকারের কি করা উচিত থেকে বললো, আমি বলছি আমাদের নাগরিকদেরও কিন্তু এই যারা শাসক থাকেন তাদেরকে কিন্তু অ্যাকাউন্টেবল করতে হবে। মনে করেন আমরা কয়টা মিটিং করি যে টেস্ট মানে ড্রাগ টেস্ট ল্যাবরেটরিতে পোস্টিং দিতে হবে, স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে। আপনার মনে থাকতে পারে পশ্চিমবাংলাতে যে স্টেট ল্যাবরেটরি, সেখানে রিটায়ার্ড সব করে গেছে, শূন্য পদ কার্যত, এবং 2-1জনকে ধরে বেঁধে রিটায়ার্ডের পরে রাখা হয়েছে যে ভাই কাজ করো একদম। অথচ আমরা অন্য অনেক খাতে ব্যয় করি, খেলা মেলাতে ব্যয় করি, অথচ আমার জীবন যেখানে সম্পর্ক সেইখানে কিন্তু ল্যাবরেটরি টেস্টিংয়ে না পরিকাঠামো আছে, না কর্মী আছে, কিছুই নেই। আমাদের কিন্তু মানে ভোটার হিসাবে, আমি ভোটারের জায়গা থেকে বলছি, আমাদের কিন্তু এই ডিমান্ডটা খুব স্ট্রংলি রাখা উচিত যে ভাই নির্বাচনে যখন তুমি ইস্তেহার নিয়ে আসছো, আমরা দেখতে চাই তোমার ওই নির্বাচনী ইস্তেহারের মধ্যে রাজ্যের ল্যাব টেস্টের জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলবে কি করবে না তার উপর ভিত্তি করে আমি ভোট দিব। আমি দেখবো আমি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ইন্ডিকেটারগুলো কনটেক্সটে তুমি তোমার নির্বাচনী যে প্রতিশ্রুতি দিচ্ছ সেই প্রতিশ্রুতি রাখছো কিনা। আমরা অধিকাংশ ক্ষেত্রেই কেবলমাত্র মানে কিছু টাকা আমাকে হাতে গুঁজে দিচ্ছে, তার উপর ভিত্তি করে আমি একটা সিদ্ধান্ত মানে ভোটার হিসেবে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। আমি একবারও ভাবছি না যে এই ল্যাবরেটরি সেন্টারে কতজন লোক আছে, ল্যাবগুলো ঠিক মতন টেস্ট করে কিনা, আমার জীবনদায়ী ওষুধপত্র পরীক্ষা হয় কিনা, আমার কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হচ্ছে কিনা, আমার পরিকাঠামো উন্নয়ন হচ্ছে কিনা, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের বা গভর্নেন্সের যে মূল ইস্যুগুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা একবারও ভাবি না। একদম। আমি অর্ণবের কাছে যাবো। অর্ণব, একটা তালিকায় 10ই জানুয়ারি আমরা দেখিয়েছিলাম যেখানে পদ ফাঁকা, যারা কাজ করছেন তাদের একটা বড় অংশ অলরেডি রিটায়ার্ড, যেহেতু নিয়োগ হচ্ছে না পদে সেই জন্য তাদের কাজ করানো হচ্ছে। আমি বলছি এটা নিয়ে কোনো রাজনৈতিক বিতর্ক হতে পারে না যে ইমিডিয়েটলি এর যদি হাল না ফেরানো যায়, মানে দৃশ্যত বহিরাঙ্গের ছাদ ভেঙে পড়ার যেরকম সারাতে হবে সেরকম এটাকে ওয়েল ইকুইপড করতেই হবে। এবং আমাদের এখানে দুজন ডাক্তারবাবু যেভাবে বললেন সেটা তো আতঙ্ক আরও বেড়ে গেল আর কি। মানে আমরা যা খাচ্ছি সেটা সত্যি সত্যি তার মধ্যে কতটা নিম্নমানের ওষুধ রয়েছে এটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না। এবং যারা বিক্রি করছেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট তারাও বলছেন আমরা বুঝতে পারছি। শুধু মানে ডক্টর সরকার এবং ডক্টর ব্যানার্জিকে শুধু একটা জিনিস জিজ্ঞেস করছি আমার কৌতূহলের জায়গা থেকে, এই যে জনঔষধি যে কেন্দ্রগুলো করা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ছাপ মারা থাকে,
সেইগুলো কতটা মানে বিশ্বাসযোগ্য, বা সেখানে কি পদ্ধতিতে এইগুলোকে ওষুধগুলোকে সেখানে গুণমান পরীক্ষা করা হয়, বা সেখানে কিভাবে বাজারে আনা হয়, মানে ওগুলো তো আমরা অনেক সময় ইউজ করি, অনেকে ইউজ করে এগুলো। তো ওই ক্ষেত্রে কীভাবে আমরা কতটা মানে ওগুলোকে মনে করবো যে ঠিকঠাক মনে করবো বা জানতে পারবো যে যে কোনো মেডিকেল রিলেটেড ন্যায্য মূল্যের দোকানেও বা যে কোনো মানে জনঔষধিটা তো একটা জায়গা, তার মধ্যে অনেকগুলো ওষুধ রয়েছে। একটা ওষুধ হতে পারে, একটা ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট হতে পারে, একটা ল্যাপ্রোস্কোপি সেট হতে পারে। তার রেগুলেটরি অথরিটি সিডিএসসিও তাকে যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ারেন্স দিচ্ছে সে মার্কেটে আসতেই পারবে না। সুতরাং যদি সিডিএসসিও ক্লিয়ার করে দেয়, তারপরে এই যে ঘোটালা যেটা হচ্ছে এটা কিন্তু তার আগে হচ্ছে না। সিডিএসসিও যখন ক্লিয়ারেন্স দিয়ে দিল, দিয়ে এবার জনসৌধিতে পৌঁছলো বা ধরুন ন্যায্য মূল্যে পৌঁছলো, আমি যদি 10টার মধ্যে 8টা ঠিক রাখি, 2টো খারাপ রাখি, মানে কেউই কিন্তু 10টার মধ্যে 10টাই খারাপ নাও দিতে পারে। 10টায় আপনি 4-6 করতে পারেন, 6-4 করতে পারেন, কিভাবে মিশিয়ে দিচ্ছেন। মানে এই ম্যানুফ্যাকচারিংটা করে কি কোনো প্রাইভেট কোম্পানি, মানে বানাচ্ছে আসলে কোনো প্রাইভেট কোম্পানি বানাচ্ছে? তো ধরুন যে কোম্পানি, আপনি প্যাঙ্গির কথা বললেন, ধরুন প্যান্টোপ্রাজল, ওটা তো একটা স্পেসিফিক ব্র্যান্ডের না। ধরুন প্যান্টোপ্রাজল ভারতবর্ষে 68টা কোম্পানি সাপোজ বানায়, 68টা কোম্পানিকেই কিন্তু সিডিএসসিও ক্লিয়ারেন্স নিতে হয়েছে, তারপরে সে মার্কেটে গেছে। এর পরের লেভেলে দেখুন কোথাও একটা এই লোকটাকেও একটা নাগরিক দায়িত্ব পালন করতে হবে। যে ম্যানুফ্যাকচার করছে, আপনি যতই মনিটরিং করুন, যদি আপনি ভেজাল দিতে চান, তাহলে খেসুরির ডালে যেরকম একসময় বহু মানুষ মারা গিয়েছিল, এটাতেও মৃত্যু হতে বাধ্য। আমি বলছি কোথাও থাকতেই হবে। আমি শুধু যোগ করবো যে ফেল ওষুধের তালিকা বেরোবে আর রাজ্য নির্দেশিকা যার কিছু করবে, এটা তো প্রসেস হতে পারে না। তুমি কেন্দ্রীয় যে ল্যাব তার রিপোর্ট আর রাজ্যের রিপোর্টে এই আসমান জমিন ফারাকটাই দেখিয়ে দিচ্ছে যে কোথাও টেস্ট হচ্ছে, কোথাও ধরার এই জাল ওষুধ, জালও বলবো না, নিম্নমানের ওষুধ, এইটা ধরার ক্ষেত্রেও মানে একটা সতর্কতার তফাৎ থাকছে, হয়তো পরিকাঠামোর কারণে, আমি জানি না। দেখুন এই ঘটনাটার যে কারণগুলো, পরিকাঠামোটা একটা, সার্ভাইলেন্স একটা, এবং আমার ধারণা যে এই যে ডিসপোজালটা একটা বড় সমস্যা থাকে, কারণ ওখান থেকেও সম্ভবত কোনো কিছু ব্যবহার হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে দৃষ্টিভঙ্গি। আমরা সবাই আমাদের নাগরিকদের দৃষ্টিভঙ্গির কথা বললেন, বিশ্বনাথ স্যারও বললেন, কিন্তু আমার মনে হয় সরকারের দৃষ্টিভঙ্গিটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি এত টেকনিক্যালিটিসের মধ্যে যাব না, কিন্তু আমার মনে আছে যে এই কোভিডের সময় আমাদের এখানে একটি ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ভ্যাকসিনের ক্ষেত্রে, জাল ভ্যাকসিন। একদম মনে পড়ছে, জাল ভ্যাকসিন কাণ্ড। তখন আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন তদন্ত নিয়েছিল, গ্রেপ্তার হয়েছিল, হাইকোর্টও বলেছিলেন তদন্ত হবে। সেই তদন্তের কোনো কুলকিনারা পেয়েছেন? কোথায় গেল? কারা সাপ্লাই করলো, কারা প্রক্রিয়র করলো ভ্যাকসিন? আমি জানি খানিকটা, কিন্তু আমরা একটা উদাহরণ দিচ্ছি, মানে এইরকম এইটা দেখাচ্ছে যে সার্ভাইলেন্সের জায়গায় আমাদের যে নিয়ন্ত্রক যারা আছেন তাদের একটা বড় গাফিলতি থেকে যাচ্ছে। আমি তার সঙ্গে শুধু যোগ করব যে এইখানে পরিস্থিতিটা তো আরো কঠিন, তার কারণ জাল হলে যে হাওড়ার একটা জায়গায় জাল হচ্ছে, সেইখানে রেড হলো, সেখানে সার্ভিলেন্স আরো স্ট্রং করা গেল, হলো। কিন্তু এক্ষেত্রে যেখানে বড় কোম্পানির ওষুধ তার গুণমান ম্যাচ করতে পারছে না, গুণমান নিম্নমানের হচ্ছে এবং সেই গুণমানের পরীক্ষায় ফেল করছে, সেখানে জাল ধরার থেকেও কয়েক গুণ বেশি চ্যালেঞ্জিং এবং কনফিউজিং হচ্ছে এই জায়গাটা। আমি ডক্টর ব্যানার্জির কাছে আসবো, তার আগে নিশ্চয়ই না, ঠিক আছে, পশ্চিমবঙ্গের কথা আমি দেখছিলাম এবার বাজেটে 50 লক্ষ কোটি টোটাল বাজেটের মধ্যে 98,000 কোটি টাকা মাত্রই, তার 1% কম স্বাস্থ্যক্ষেত্রে। তাহলে করবেটা কি করে? শুধু পশ্চিমবঙ্গের কথা বলছেন, এটা এই ধরনের ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, কিন্তু যেখানে মোট ব্যয়ের 1% কম, যদি শুধু আমি আপনার সঙ্গে একদম আরো বাড়ানো উচিত, ডবল করা উচিত, কিন্তু একটা জায়গায় আমি দ্বিমত হচ্ছি, সেটা হচ্ছে যে সেই কম পরিকাঠামো নিয়ে যার বাজেট আপনার সঙ্গে একমত, দ্বিগুণ কেন 3 গুণ করা উচিত। সে তো 66টার মধ্যে 64টা ধরলো, আমাদের রাজ্যের ল্যাব তো 2টো মাত্র ধরতে পারলো, আরো আশঙ্কার। আর আরো বেশি কথা বলছি তার কারণ আমি আপনি দুজনেই পশ্চিমবঙ্গে থাকি, কিন্তু আমি রাজনৈতিক বিতর্কে এটা বলতে পারলো না, দেবরাঞ্জন বলতে পারলো না যে এই তৃণমূল কংগ্রেস বিজেপি নির্বাচনের যে বিপুল বন্ড নেয় এই কোম্পানিগুলো থেকে, এই কোম্পানিগুলো ধরার ক্ষমতা আছে? আপনার নেতার ক্ষমতা আছে? আপনার নেতার ক্ষমতা আছে? শুনুন, আপনার নেতার ক্ষমতা আছে? টাকা নেন মশাই, টাকা নেন হলে আমাদের আপনার মনে নেই খেলাইন ওষুধে কি করতে হয়েছিল?
স্যালাইনের কেন ব্যবস্থা নিতে পারেননি? টাকা কথা বলে আসামে কি আবার ঠিক হয়েছে? টাকা দিয়েছেন, টাকা কথা বলে বিভিন্ন হয় কেন? যেটা কর্ণাটক বাতিল করে, কর্ণাটকে পশ্চিমবঙ্গে ঠিক হয় কি করে? কিন্তু আমি বলছি যে কর্ণাটকের ফেল জিনিসটা পশ্চিমবঙ্গে কি করে প্রায় 1 বছর চললো, এই প্রশ্ন তো আসবে। এটা তো একটা গভীর সমস্যার মধ্যে আমরা পড়লাম। তার অনেকগুলো কারণ আছে। ধরুন আমি এক্সাম্পল শুরু করছি ডায়াবেটিস দিয়ে। ডায়াবেটিস একটা সাইলেন্ট ডিজিজ, তার সিমটমস খুব একটা হয় না, তার কমপ্লিকেশনস হতে থাকলেও সেটা ইনিশিয়ালি ধরা পড়ে না। এইবার আমরা সবাই জানি সুগারটা যদি কন্ট্রোল না হয় তাহলে অর্গান ড্যামেজ হওয়ার চান্স থাকে, কিন্তু সেটা আমি সুগারের ওষুধ খেয়ে যাচ্ছি, ধরে নিয়েছি যে আমার সুগার কন্ট্রোলে আছে, ডাক্তারবাবু যেরকম দিয়েছেন সেইভাবেই খেয়ে যাচ্ছি, এদিকে সাইলেন্টলি সুগারটা বেড়েই রয়েছে এবং অর্গান ড্যামেজ হয়ে যাচ্ছে। সিমিলার থিংস ক্যান হ্যাপেন উইথ ডায়াবেটিস, হাইপারটেনশন। হাইপারটেনশনও অনেক সময় অর্গান ড্যামেজটা সাইলেন্টলি হয়ে যায়। এবং এই দুটো ডিজিজ এত আমাদের সোসাইটিতে পেশেন্টদের মধ্যে আছে, কেননা অনেক ক্ষেত্রে দেখবেন হাইপারটেনশন বা ডায়াবেটিসটা ধরা পড়ে যখন তারা কোনো রুটিন চেক আপ করতে গেল বা একটা অপারেশন করার সময় রুটিন চেক আপ করা হলো, তখন ধরা পড়লো। অতএব এই রোগটা বেশিরভাগ ক্ষেত্রেই সাইলেন্ট থাকে, কিন্তু মেজরিটি অর্গান ড্যামেজ হয়ে গেলে তখন সেটা অনেক অ্যাডভান্স স্টেজ। আমরা তো প্রত্যেকেই ওষুধ খাই যাতে আমরা সুস্থ থাকি, তো এই সুস্থ থাকাটা কিন্তু হচ্ছে না 1 নম্বর। 2 নম্বর, কিছু ড্রাগ সেগুলো যদি ইনঅ্যাডিকুয়েট হয় কনসেন্ট্রেশন, যেটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা সেপসিসের বলি যে হিট হার্ড হিট ফাস্ট। যখন সেপসিস ডায়াগনোসিস হলো, সেটা প্রথম কয়েক ঘন্টার মধ্যেই আমাকে ব্যাকটেরিয়াটা মারতে পারলে আমরা কিন্তু সেই পেশেন্টকে ভালো করার স্কোপটা অনেকটাই এগিয়ে দিতে পারি। কিন্তু আমরা এইখানে যদি দেখি যে পেশেন্টরা ওষুধটা পাচ্ছে, ঠিক ওষুধ, আমাদের সেন্সিটিভিটি অনুযায়ী দেখাচ্ছে যে একই অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করছি, কিন্তু সেটা যদি ইনঅ্যাডিকুয়েট কনসেন্ট্রেশন থাকে বা তার মধ্যে যদি স্পুরিয়াস মেটেরিয়াল থাকে, তাহলে কিন্তু পেশেন্টের ভালো হওয়ার কোনো চান্স থাকছে না। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে এরকম অনেক স্টাডিতে এদের যে স্পুরিয়াস মেটেরিয়াল থাকে তার পার্টিকেল সাইজগুলো খুব বড় হয়, এবং সেপসিসে একটা প্রি ক্যাপিলারি ক্লগিং হয়ে গেলে সেই সেপসিসে কিন্তু অ্যাসিডোসিসটা কখনোই কারেক্টেড হবে না, এবং সেই সেপসিসের পেশেন্ট সাধারণত মাল্টি অর্গান হয়ে মারা যাবে। তো এই একটা ভয় থাকছে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে। আর কিছু ড্রাগস আছে, যেমন টিবির ক্ষেত্রে আমরা টিবির ওষুধ দিয়ে যাচ্ছি, অথচ পেশেন্টের গ্র্যাজুয়ালি খারাপ হয়ে যাচ্ছে। এটা কিন্তু বলবো যে লাস্ট 10 বছরের মধ্যে আমরা এসে চিকিৎসক দেখছি যে আমরা কিন্তু ওষুধপত্রের মধ্যে কোয়ালিটি ডিফারেন্সেস ভীষণ পাচ্ছি। আগে যেটা হতো আজ ত্বকের চিকিৎসক বলতে পারি আমরা মোটামুটি একটা প্রেডিক্টেবল রেসপন্স হতো, এই রোগে আমরা এই রকম ওষুধ দিচ্ছি, তাতে আমরা এই ধরনের রেজাল্ট পাবো। এর অনেকগুলো খারাপ দিক আছে। একটা হলো জাল ওষুধ। জাল ওষুধ মানে একদম ডিফারেন্ট ওষুধ, অন্যরকম ওষুধ, এরকম প্রচুর পরিমাণ বিক্রয়, সিমিলার নামে একই রকম সাউন্ডিং অনেক রকম ওষুধ কোম্পানি থেকে ওষুধ আসছে। এইগুলো তো একেবারেই খারাপ, এবং এইগুলো খারাপ হওয়ার জন্য যেটা হচ্ছে যে শুধুমাত্র যে অসুখটা অনেক সময় আমাদেরও খুব সিরিয়াস রোগ হয়, আমাদের যে ইমিডিয়েটলি যে রেজাল্ট পাওয়া দরকার, একটা মানুষ হাসপাতাল যাওয়ার থেকে আমরা ইনিশিয়ালি ট্রিটমেন্ট স্টার্ট করি, যদি কাজ না করে তার নার্ভ ড্যামেজ হবে, কিন্তু ওই সময় এই ওষুধগুলো নিলে ওই যে কিছু আওয়ার নষ্ট হয়ে যেতে বুঝে উঠতে যে ওষুধ মে নট বি গুড এনাফ বা ওষুধ হয়তো ভালো না এই কোয়ালিটি, তার মধ্যেই কিন্তু প্রচুর সময় নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া একটা দিক আছে, প্লাস যেই রোগের জন্য ইন্টেন্ডেড করে আমরা ওষুধটা দিচ্ছি সেই রোগটা থেকে যে প্রক্রিয়াগুলো শুরু হয়ে যাচ্ছে তার যে অ্যাডভার্স এফেক্টগুলো সেইগুলো কিন্তু মারাত্মক লেভেলে আমাদের পেশেন্টকে সাফার করছে। এটা একটা দিক আছে। তারপরেও আছে যে সাবস্ট্যান্ডার্ড ওষুধ, মানে যেখানে হয়তো আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি, নর্মালি একটা 500 মিলিগ্রাম এই পার্টিকুলার ওষুধটা 2-5টা ট্যাবলেট খেলে পর পেশেন্ট ভালো হয়ে যেত, এখন
আচ্ছা দেখতে পাচ্ছি পেশেন্ট ভালো হচ্ছে না, ড্রাগ সেন্সিটিভিটি টেস্ট করতে দেখা যাচ্ছে সেন্সিটিভিটি আছে কিন্তু কাজ করছে না, কেন? বোধ হয় সম্ভবত ওষুধটা যদিও আছে কিন্তু সাবস্ট্যান্ডার্ড, তার ফলে কি হচ্ছে আমরা আরও বেশি স্ট্রং অ্যান্টিবায়োটিক ইউজ করছি, আরও স্ট্রঙ্গার অ্যান্টিবায়োটিক ইউজ করছি, আমরা কিন্তু আমাদের রিসোর্সেস নষ্ট করে ফেলছি। সামান্য রোগে যেটা সামান্য ওষুধে সারতে পারতো তার জন্য কিন্তু শুধু এক্সপেন্সিভ ওষুধও না, আমরা কিন্তু আরও টপ লেভেলে যেটা আমাদের রিজার্ভ মেডিসিন সেগুলো ব্যবহার করে ফেলতে হচ্ছে। এইটা কিন্তু একটা গভীর বিপদ। এই বিপদের যখন আমরা এখনই আলোকপাত না করি তাহলে কিন্তু একটা বিপদের মধ্যে সমগ্র ইন্ডিয়া পড়বে। এইটা কর্তৃপক্ষের উচিত যে প্রত্যেকটা লেভেলে খুব ভালো পরিমাণে দেখা, যে প্রথমত যে যেখানে ড্রাগ ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেখানে দেখা। আমাদের দেশে কিন্তু প্রচুর জায়গায় ম্যানুফ্যাকচারিং আলাদা, সেলিং কোম্পানি আলাদা, এই দুটো লেভেলেই কিন্তু আমাদের দেখতে হবে। আর তারপরেও দেখতে হবে যে কোথায় কোথায় নকল ওষুধ তৈরি হচ্ছে, অনলাইন ফার্মাসিগুলো কতটা রেগুলেশন কাজ করছে, এই সমস্ত দিকটা কিন্তু আমাদের দেখতে হবে এবং কর্তৃপক্ষকে এই বিষয়ে একটা টাস্ক ফোর্স, একটা এফডিএ লাইক বডি তৈরি করা দরকার আমার মনে হয়। নাহলে আমি যদি আরও 5-10 বছর পিছিয়ে যাই তাহলে কিন্তু আমরা অনেক জীবনদায়ী ওষুধ তার কার্যকারিতা হারিয়ে ফেলবে। আমি এবার ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবো এবং খুব স্পষ্ট প্রশ্ন থাকবে যে তাহলে সাধারণ মানুষ সঠিক ওষুধটা কিভাবে খুঁজে নেবেন, এর আদৌ কোনো উপায় আছে কিনা? এবং বিভ্রান্তি এবং ভয় আশঙ্কা বাড়ছে যখন দেখছি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, তাদের কর্তারাও বলছেন যে তারাও বিভ্রান্ত। সাধারণ মানুষ কোথায় যাবেন ডক্টর ব্যানার্জি? শুভ সন্ধ্যা, ধন্যবাদ সুমনবাবু আজকে ডাকার জন্য, কারণ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয়। যখন ক্রেতা একটা ওষুধ কেনে কয়েকটা সিম্পল জিনিস যেন তারা মনে রাখে। আমরা জানি কোনটা ফেক ওষুধ কোনটা অরিজিনাল ওষুধ যতক্ষণ না ল্যাবরেটরি টেস্টিং হচ্ছে বোঝা সম্ভব না, কিন্তু কতগুলো গাইডলাইন আছে। আমি যার জন্য পকেটে একটা ওষুধের স্ট্রিপ নিয়ে এসেছি, যে ওষুধের স্ট্রিপে কতগুলো জিনিস হচ্ছে বাধ্যতামূলক। নাম্বার 1 হচ্ছে আপনি দেখবেন ওষুধের ইউনিফর্মিটি আছে কিনা, কোথাও ভেঙে গেছে কিনা ওষুধটা। এটা সিম্পল প্যারাসিটামল ট্যাবলেট। এবার দেখুন তার স্পেলিং ঠিক আছে কিনা, যেগুলো ফেক ওষুধ স্পেলিং গন্ডগোলের হয়। নাম্বার 3 হচ্ছে জেনেরিক নেম লেখা আছে কিনা। আর আমাদের কতগুলো জিনিস আছে সেটা মেনটেন করতেই হবে। একদম প্রথমে ব্যাচ নাম্বার লেখা থাকবে, ডেট অফ ম্যানুফ্যাকচারিং, ডেট অফ এক্সপায়ারি, ওষুধের দাম এবং ম্যানুফ্যাকচারিং লাইসেন্স। ডক্টর ব্যানার্জি, আমি শুধু যোগ করি, সেটা হচ্ছে এই যে আশঙ্কাটা, এটা তো জাল ওষুধ কেউ জাল বিক্রি করছে এরম নয়। এই আশঙ্কাটা হচ্ছে যে কোম্পানি যে তৈরি করছে সেইটা গুণমান উত্তীর্ণ হতে পারছে না। মানে জাল ওষুধ হলে সেটা আপনার উপায় ধরতে পারবো, কিন্তু যে ওষুধ গুণমানে উত্তীর্ণ হতে পারছে কিনা তাকে ধরবো কি করে? এবার শুনুন, সবচেয়ে বাজে হচ্ছে 25% অফ দ্য ইন্ডিয়ান মার্কেটে অ্যাসোকেম দেখিয়েছে এটা হচ্ছে ফেক ওষুধ চলছে। কিন্তু আমরা অ্যাটলিস্ট নিজেরা সাবধান হতে পারি। আমাদের কিউআর কোড স্ক্যানিং সবাই আমরা করতে পারি। এখানে দেখবেন একটা কিউআর কোড আছে, আপনি কিউআর কোড দিয়ে মিলিয়ে দেখে নিন সেই ওষুধটা সেইটা আছে কিনা। আপনার পক্ষে কোনটা জাল ওষুধ কোনটা ঠিক ওষুধ আমি ডাক্তার, আপনি পেশেন্ট, কারোর পক্ষে জানা সম্ভব না। কিন্তু কেনার সময় আমরা রিসিপ্টটা নিতে পারি, ওষুধটার নাম, তার জেনেরিক নাম, ডেট অফ ম্যানুফ্যাকচারিং, এইগুলো আমরা দেখতে পারি। যদি দেখি ওষুধের শেপ চেঞ্জ হচ্ছে, ক্যাপসুল আনইভেন থাকছে, ক্যাপসুলটা একটু অন্যরকম দেখতে, ব্লিস্টার হয়েছে, আপনি সে ওষুধ দেবেন না। আর সবসময় ওষুধ চেষ্টা করবেন একটু দামি কোনো জায়গা থেকে নেওয়া, যেমন বলা হলো স্ট্যান্ডার্ড কোনো স্টকিস্টের কাছ থেকে নেওয়া, যারা অন্তত এই জালি ওষুধগুলো করবে না। কিন্তু মুশকিলটা হচ্ছে, আবার বলি, হিমাচল প্রদেশ থেকে ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং হয়। আমার একজন পেশেন্ট হিমাচল প্রদেশে একটা প্যান্টোপ্রাজল ডোমপেরিডন কম্বিনেশন সে হিমাচলেই বলে তৈরি করে, ওখানে সব সিলটিল করে দেয়, করে এখানে পাঠিয়ে দেয়, 1 টাকায় বিক্রি করে। তাতে তার 30 পয়সা লাভ থাকে, 70 পয়সায় সে বেচে। আর আপনি একটা প্যান্টোপ্রাজল ডোমপেরিডন একটা স্ট্যান্ডার্ড জিনিস কিনতে যান, তার দাম হবে 15 টাকা। তাহলে ভাবুন, 15 টাকার ওষুধও জাস্টিফাইড না, 1 টাকার ওষুধও জাস্টিফাইড না।
এটাকে গভর্নমেন্টকে একটা ইউনিফর্ম ডিসিশন নিতে হবে। কিন্তু আমি আজকে আপনাদের এখানে আসতে পেরে আমার ভালো লাগছে এটাই, অ্যাটলিস্ট সাধারণ মানুষ শিখুক, তারা যখন একটা জিনিস, তারা যখন ক্রেতা, তাদের কিছু জিনিস শিখতে হবে যে সত্যি জিনিস কিনছে কিনা। কিন্তু সেই জিনিসটা যদি ফেক হয়, আপনার আমার কারো নেই, আপনি শুধু বুঝতে পারবেন প্রেশার ওষুধ দিচ্ছেন, প্রেশার কন্ট্রোল হচ্ছে না, আপনি জ্বরের ওষুধ দিচ্ছেন, জ্বর সারছে না। এরকম রোগী নিশ্চয়ই আপনারা পান। পাই তো, কিন্তু আমি দোষ দিই পেশেন্টকে, আপনি ওষুধ খাচ্ছেন না। এবার পেশেন্ট তো বলে হ্যাঁ ওষুধ খাচ্ছি, কিন্তু তারা যে ফেক ওষুধ পাচ্ছে সেটা তো আমাদের সিস্টেমের টোটাল ফেলিওর। আমাদের অনেক ল্যাবরেটরি বানাতে হবে যাতে আমরা অ্যাট র্যান্ডাম চেক করতে পারি, যাতে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা যায়। কিন্তু যারা ক্রেতা তারা একটু জেনে বুঝে ওষুধটা কিনুন, অনেক ক্ষেত্রে ফেক ওষুধ এড়াতে পারবেন। অনেক ধন্যবাদ। না, এটা তো আমি একজন চিকিৎসক হিসাবে আমি আমার যারা পেশেন্ট এবং সাধারণ মানুষের জন্য আমরা অত্যন্ত উদ্বিগ্ন, আতঙ্কিত এবং আশঙ্কিত। এই ধরনের জিনিস তো একেবারে অনভিপ্রেত, এটা হবারই কথা নয়, ঠিক আছে। এবার এটা করলে এই ধরনের ওষুধ যদি আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে গুণমান বজায় না রাখে এবং তার জেনেরিক যারা তৈরি করছে তারা গুণমান বজায় রাখছে না বা তার জাল হচ্ছে, সেটা আমি বলছি না, কিন্তু গুণমান যদি বজায় না থাকে দুটো সমস্যা। এক তো আপনি ডায়াবেটিসের ওষুধ বা প্রেশারের ওষুধ খাচ্ছেন, আপনার সেই কাজটা ঠিক হবে না। আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশন সারাতে চাইছেন, সেটা সারবে না, অর্থাৎ সেই অসুখটা থেকে কিডনির ক্ষতি করবে। অ্যাট দ্য সেম টাইম যদি একটা স্পুরিয়াস হয়, অর্থাৎ তার মধ্যে যদি এমন কিছু জিনিস থাকে যেটা কিডনিকে ক্ষতি করতে পারে, পার্টিকুলারলি কিডনি আমাদের শরীরের 25% রক্ত সাপ্লাই হার্টের থেকে নেয়, অর্থাৎ যে কোনো জিনিস যদি স্পুরিয়াস হয়, তার মধ্যে কোনো টক্সিন থাকে, আনঅ্যাকসেপ্টেবল কোনো কেমিক্যাল থাকে, সেটা কিডনিতে ঝট করে চলে যায় এবং সেটা কিন্তু কিডনিকে জঘন্যভাবে বিশেষভাবে খারাপ করে, কারণ এটা কিডনি এবং লিভার এরা শরীরের ম্যাক্সিমাম ব্লাড সাপ্লাইটা ইউজ করে। সো কিডনি চিকিৎসক হিসাবে আমরা দেখেছি সাধারণত এই সমস্ত ওষুধজনিত কারণে যা হয় তাদের কিডনি অ্যাফেকশন রেট কিন্তু খুব হাই, তাদের প্রগনোসিসও বেশিরভাগ ক্ষেত্রে ভালো না এবং সেটা অনেক ক্ষেত্রে মৃত্যুও হতে পারে। তো একজন চিকিৎসক হিসাবে আমরা খুবই আতঙ্কিত এবং আশঙ্কিত। আমরা চাইছি যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে গুণমান বাছাই করে তাদেরকে রাখার দরকার, তারা যেন তাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করেন, তাহলে পরে কিন্তু বহু মানুষের জীবন বাঁচবে। এটা ইন্ডিভিজুয়াল কাউকে দোষারোপের ব্যাপার নয়, এটা আপনি আমি সবাই এর একটা পার্ট। ওষুধের গুণমান বা জাল ওষুধ যে ব্যাপারটা, এটা তো শুধু একটা স্টেটের জন্য নয়, এটা একটা হিউম্যানিটির পক্ষে একটা থ্রেট। সেটা কোথা থেকে তৈরি হলো, পশ্চিমবঙ্গ না কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ কি গুজরাট, সেটা বড় কথা না, এটা তৈরি হচ্ছে যে আমাদের মতন দেশে এবং সেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে চলেছি। এটা আমাদের পক্ষে খুবই উদ্বেগজনক। আমরা কিডনি পেশেন্টের ক্ষেত্রে ইদানিংকালে আপনি যথেষ্ট শুনেছেন, যাদের ক্ষেত্রে এই ধরনের যত খবর হয়েছে তাদের কিডনি অ্যাফেকশন কিন্তু সবচেয়ে বেশি হয়েছে। তাদের কিডনির চিকিৎসক হিসেবে আমরা অত্যন্ত আশঙ্কিত এবং আমরা সবসময় এটা আমরা আবেদন করব নির্দিষ্ট অথরিটির কাছে, আপনারা এটাকে একটুখানি নজরদারি করুন এবং এই ধরনের জিনিসে আজকে যারা নজরদারি করছেন তাদের পরিবারও এর আওতায় চলে আসতে পারে। অর্থাৎ নিজেদের বাঁচার স্বার্থে আমাদের সবার জন্য এটা খুব জরুরি, এই গুণমান যাতে বজায় থাকে এবং যাতে অসৎ মানুষেরা এই জিনিসটাকে নিজের হাতে নিয়ে মানুষের সর্বনাশ না করতে পারে। কিন্তু আমি আবার সাধারণ মানুষের প্রেক্ষিত থেকে ডক্টর ব্যানার্জির কাছে আসব। প্রতিদিন কয়েকশো পেশেন্ট আপনারা দেখছেন, খুব সাধারণ মানুষ, এমনি তো ওষুধের দাম আকাশ ছুঁয়েছে, খুব কষ্ট করে আমি বলছিলাম যে একটা মধ্যবিত্ত বাড়ির ওষুধের খরচ 5,000 থেকে 6,000 টাকা সাধারণ ওষুধের খরচ হয়ে গেছে। তো সেইখানে আবার আমি সেই জায়গায় আসছি যে সাধারণ মানুষ কি করবে। আপনি প্রেসক্রিপশন দিলে তারপর ওয়্যার টু গো। দেখুন, প্রেসক্রিপশন করার আগে আমি অ্যাটলিস্ট পেশেন্টের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা একটু জেনে নিই। মানে আমি যে শুধু কর্পোরেটে প্র্যাকটিস করি তা তো না, অনেক জায়গায় চ্যারিটেবলে করি। এবং আমি আপনাকে বলতে পারি, যেমন সুগারের গ্লিমেপেরাইড বলে একটা ওষুধ আছে, সেটার দাম ধরুন 6 টাকা, গ্লিপিজাইড আছে 50 পয়সা। সুতরাং আমি কিন্তু ওষুধ লেখার সময় আমি দেখি ওষুধটা লিখছি যার দিনে ইনকাম 500 টাকা, তাকে আমি যদি দিনে 100 টাকার ওষুধ খেতে দিই, সে কোনো দিন খাবে না। সেখানে কিন্তু ডাক্তারকে একটু র্যাশনাল হতেই হবে, 1 নম্বর। আর এই ওষুধের জালিয়াতি রুখতে গেলে সরকারকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, নট যে একজন ধরা পড়লো তখন। এই ভিজিলেন্সটা থ্রু আউট দ্য ইয়ার চালাতে হবে। তা নয় তো এই আমার সাথে পেশেন্টদের, আমার মনে হচ্ছে পেশেন্ট ওষুধ খাচ্ছে না, সে বলছে খাচ্ছে,
এই ব্যাপারটা চলতে থাকবে। আমি ঠিক এই জায়গায় সাধারণ মানুষকে বলবো যে এখনো পর্যন্ত গুণগত মানের ক্ষেত্রে এই ধরনের রিপোর্ট, এতটা চমকে দেওয়া রিপোর্ট আমাদের কাছে আসেনি। এই বিষয়ে যেটুকু আলোকপাত করা যায়, এই সমস্ত রাজা উজির এবং তাদের চর্চা এবং উলুখাগড়াদের জীবন যাতে কত বিপন্ন হচ্ছে সেসব তো থাকবেই, কিন্তু এই সাধারণ আমার আপনার মতো উলুখাগড়াদের সাধারণ ওষুধ খেয়ে প্রতিদিন কাজ হচ্ছে না সেই বিষয়ে নিঃসন্দেহে বড় জিজ্ঞাসার চিহ্ন তুলে দিল এই রিপোর্ট। এই বিষয়ে প্রতিদিন একটার পর একটা খবর আপনাদের সামনে আনতে থাকবো। আমি ঠিক এই জায়গায় সাধারণ মানুষকে বলবো যে এখনো পর্যন্ত গুণগত মানের ক্ষেত্রে এই ধরনের রিপোর্ট, এতটা চমকে দেওয়া রিপোর্ট আমাদের কাছে আসেনি। এই বিষয়ে যেটুকু আলোকপাত করা যায়, এই সমস্ত রাজা উজির এবং তাদের চর্চা এবং উলুখাগড়াদের জীবন যাতে কত বিপন্ন হচ্ছে সেসব তো থাকবেই, কিন্তু এই সাধারণ আমার আপনার মতো উলুখাগড়াদের সাধারণ ওষুধ খেয়ে প্রতিদিন কাজ হচ্ছে না সেই বিষয়ে নিঃসন্দেহে বড় জিজ্ঞাসার চিহ্ন তুলে দিল এই রিপোর্ট। এই বিষয়ে প্রতিদিন একটার পর একটা খবর আপনাদের সামনে আনতে থাকবো। জীবন যত আধুনিক হচ্ছে ততই জটিল হচ্ছে জীবন। সেই জটিলতাকে ভয়ঙ্কর করে তুলেছে নানা রকম রোগ ব্যাধি। তার মধ্যে রাতের ঘুম কেড়ে নিয়েছে জাল আর নিম্নমানের ওষুধ। জাল ওষুধের রমরমার এই সময়ই উদ্বেগ বাড়িয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের পরীক্ষার রিপোর্ট। সিডিএসসিওর রিপোর্ট বলছে গত এক বছরে দেশে হয় ডাহাফেল বা জাল বলে চিহ্নিত হয়েছে মোট 976টি ওষুধ। গত 3 মাসে কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবে কোন কোন ওষুধ ফেল করেছে? সিডিএসসিওর রিপোর্টে বলা হয়েছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার ওষুধ, পেটের আলসারের ওষুধ, রিঙ্গাল ল্যাকটেড সলিউশন। কলকাতায় ফেল করা নমুনার মধ্যে রয়েছে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যান্টিব্যাকটেরিয়াল ইনজেকশন, লিভারের অসুখে ব্যবহার হওয়া ওষুধ, স্ত্রীরোগ ও ত্বকের অসুখে ব্যবহৃত ওষুধ। এছাড়া রয়েছে সর্দি, কাশি, অ্যালার্জির ওষুধ। সরকারের দায়িত্ব যে ডুপ্লিকেশন যাতে না হয়, জাল ওষুধ যাতে না ছড়াতে পারে বাজারে, কিন্তু আমি জানি না কোথার থেকে এটাকে আটকানো হবে, যে যাদেরকে আমরা রিক্রুট করব তারা যেন অনেস্ট অ্যান্ড ডেডিকেটেড হয়। কারণ আমরা এও জানি যে তারাও অনেক সময় করাপ্টেড হয়ে যায়, পয়সার লোভে তারাও করাপ্টেড হয়ে যায়। এটা হয়তো একটা ওষুধ বার হয়েছে, আপনি যদি এরকম হাজার হাজার ওষুধ স্ক্যান করতে থাকেন তাহলে দেখবেন হয়তো আরও ওষুধ আছে এরকম জাল। কেন একদম ওয়ান অফ একটা ব্র্যান্ডের একটা মেডিসিন জাল হয়েছে এটা খুব আনলাইকলি, হতে পারে না। হচ্ছে যে আমাদের নজরদারিটা তো সবসময়তেই দুর্বল অ্যাজ এ কান্ট্রি। আপনি যদি দেখেন পুরো দেশেই নজরদারি ব্যাপারটা আমাদের একটু দুর্বল, সুতরাং আমাদের এই ব্যাপারটার উন্নতি ভীষণ প্রয়োজন। আমরা সব সময় ঠেকে শিখি, দেখে শিখি না। কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবে আর যে ওষুধগুলো ফেল করেছে তার মধ্যে রয়েছে ব্যথা যন্ত্রণা কমানোর ওষুধ, রক্ত জমাট বাঁধা ঠেকাতে ব্যবহৃত হেপারিন ইনজেকশন, ডায়াবেটিসের ওষুধ, হৃদরোগ ও স্নায়ুরোগে আক্রান্তদের রক্ত তরল রাখার ওষুধ, প্যারাসিটামল, ভিটামিন B12 ইনজেকশন, হজমের ওষুধ, থাইরয়েডের ওষুধ, প্লেটলেট নিয়ন্ত্রণকারী ওষুধ, খিঁচুনি কমানোর ইনজেকশন। জীবন রক্ষার প্রয়োজনের যে দ্রব্য ওষুধ, সেই ওষুধের গুণমান নির্ধারণেও কিন্তু সেই গুরুত্ব দেওয়া উচিত, এবং এর প্রভাব ব্যাপক হতে পারে। কারণ শুধুমাত্র যে গুণমানের থেকে কম শক্তিশালী ওষুধই এতে থাকে তাই নয়, অনেক আজে বাজে জিনিস ওষুধের মধ্যে ঢুকে যায় যেগুলো মানুষের পরম ক্ষতি করতে পারে। ভেজালটা মেশানো হলো, সেই ভেজালটা শরীরের সমস্ত অঙ্গ, সে আমি মাথা থেকে শুরু করে মানে ব্রেন থেকে শুরু করে, কারণ এটা তো শরীরের রক্তের মধ্যে ঢুকে যায় এবং সারা শরীরে সেটা চলে যায়, এবং যার ফলে ব্রেন থেকে শুরু করে লাংস, হার্ট, কিডনি, বিশেষ করে যেই সব জায়গাগুলো এই ওষুধটাকে পাচন করে মানে মেটাবলিজম করে শরীর থেকে বার করে, এই সব জায়গাগুলো সেটা হয় লিভার করে, কিডনি করে, সেই জায়গাগুলোয় বিশেষভাবে প্রচণ্ড রকমের ক্ষতিকারক প্রভাব হবে। এটা একটা বিষক্রিয়ার মতো কাজ করবে। সুতরাং যদি এই ধরনের কোনো অভিযোগ এবং প্রমাণ আসে, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া ভীষণ জরুরি। ফেল করা ওষুধের তালিকায় রয়েছে ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ভিটামিন D3 ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক সেফোডক্সিম, নিউমোনিয়ার ওষুধ, শিশুদের জন্য ব্যবহৃত সর্দি কাশি সিরাপ,
এমনকি তালিকায় রয়েছে নামী সংস্থার সাবান, শ্যাম্পু, হেয়ার কালার, চুলের জেল, স্কিন কন্ডিশনার। সিডিএসইর রিপোর্ট অনুযায়ী কোনো ওষুধ জাল, কোনো ওষুধ নিম্নমানের, আবার কোনো ওষুধে মিশে রয়েছে দূষিত পদার্থ। কোনো ওষুধ শোধিত তরল দিয়ে বানানো হয়নি। কোনো ওষুধ নামী কোম্পানির ব্র্যান্ড নেম, স্ট্রিপ, ব্যাচ নম্বর জাল করে বানানো। এরই মধ্যে চলতি মাসে রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে আরও দুটি ওষুধ। দুটোই রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। একটি ওষুধ নামী বহুজাতিক সংস্থার, আরেকটি ওষুধের কারখানা হুগলি শ্রীরামপুরে। অত্যন্ত দুঃখের, হতাশার, লজ্জার, আশঙ্কারও যে বাংলার এই যে ওষুধের মান নিয়ে প্রশ্নটা বহুদিন ধরে চিকিৎসকদের মনে আছে। বারবার তারা প্রশাসনকে জানিয়েছে, কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে ওষুধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে যারা প্রতিবাদ করেছিল, যারা অভিযোগ জানিয়েছিল তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছিল। সেই 2015-এ আমাদের উদয়ন মিত্র থেকে শুরু করে অতি সাম্প্রতিক হচ্ছে যে আমাদের মেদিনীপুরের ঘটনায়। দেখুন, এটা আমাদের রাজ্যের বিরুদ্ধে একটা কেন্দ্রীয় অপপ্রচার হচ্ছে। এই কারণে বলছি, এই 312টা ওষুধ কিন্তু ম্যানুফ্যাকচারিং পশ্চিমবঙ্গে নয়। আপনারা যদি দেখেন, ম্যাক্সিমাম ভারতবর্ষ জুড়ে এখন প্রায় 15% স্পুরিয়াস ওষুধ, এবং সেগুলোর কিন্তু ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং হচ্ছে দিল্লি, পাঞ্জাব, পাটনা এবং হিমাচল প্রদেশের একটা জায়গায়। যদি এই 312টা ওষুধের ম্যানুফ্যাকচারিং হাব পশ্চিমবঙ্গে দেখা যেত, তাহলে আমরা অভিযোগের সারবত্তাটা মানতাম। ফলে এক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের কোনো দায়বদ্ধতা বা ভূমিকা নেই।